সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আর্টিকেল। আজ আমরা আর্টিকেল অধ্যায়ের বেসিক লেভেল থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত এ টু জেড খুঁটিনাটি আলোচনা করব। এই আলোচনায় যা থাকছে, প্রথমেই থাকবে বিসিএস প্রশ্ন গবেষণা এবং অন্যান্য পরীক্ষায় প্রশ্ন আসার ধরন নিয়ে আলোচনা। এরপর থাকবে সেই প্রশ্নগুলোর সমাধান। তারপর দেখব আমরা বোর্ডের কিছুক্ষণ নিয়ম আলোচনা। এরপর আমরা আবার এমসিকিউ সলিউশনের জন্য সময় বাঁচাতে চলে যাব কম্পিউটার স্ক্রিনে। সবশেষে কম্পিউটার স্ক্রিনে থাকবে কুইজ। সো এই সম্পূর্ণ আলোচনাটা ধৈর্য সহকারে সবাই আশা করি আমাদের সাথে থাকবেন। তো শুরু করে দিচ্ছি আলোচনার প্রথম পর্ব। আমরা প্রথমেই আর্টিকেল অধ্যায় থেকে দেখব প্রশ্ন গবেষণায়। প্রশ্ন গবেষণার বিষয়টি হচ্ছে, দেখেন এখন থেকে আমরা বিগত যত প্রশ্ন রিসার্চ করেছি তার মধ্যে যেটি দেখতে পাই সেটি হচ্ছে বিসিএস পরীক্ষায় এ পর্যন্ত মোট কতগুলো প্রশ্ন এসেছে তার একটা আনুমানিক ধারণা পাওয়া যায় 3 থেকে 4টি। খুব বেশি প্রশ্ন নয়, তারপরেও কিন্তু কম নয়। এরপরে হচ্ছে আপনার প্রাইমারি পরীক্ষাতে একইভাবে এই পর্যন্ত মোট 4টি প্লাস মাইনাস প্রশ্ন দেখা যায়। 3 নম্বর ব্যাংক এক্সামে খুব বেশি প্রশ্ন এখান থেকে দেখা যায় না, কখনো কখনো আসে কখনো আসে না, এটা খুব জরুরি নয়। 4 নম্বর অ্যাডমিশন পরীক্ষায় এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। তা আমাদের তো সেইটা টার্গেট আছে, তারপর যারা আছে তাদের তো করেনি। তো সব মিলে ওভারঅল অন্যান্য সকল পরীক্ষার জন্য, সকল জব পরীক্ষার জন্য এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়েছে। যদি হিসাব করে বলি যে আর্টিকেল থেকে সর্বমোট কতগুলো এমসিকিউ পাওয়া যাবে চাকরি বা অন্যান্য পরীক্ষা মিলিয়ে, আপনি মিনিমাম 300-র উপরে প্রশ্ন পাবেন, মিনিমাম 300। তো এই জন্য এই প্রশ্নগুলো আমাদেরকে অবশ্যই বা এই অধ্যায়টা আমাদেরকে পড়তে হবে। তো আপনাদেরকে নিয়ে যাব যে বিসিএস এর যে প্রশ্নগুলো আসছে আর্টিকেল অধ্যায় থেকে, সেই প্রশ্নগুলোর দিকে একটু নিয়ে যাব। তো চলুন প্রশ্নগুলো একটু আমরা দেখে আসি যে বিসিএস এ কি কি প্রশ্নগুলো আসছিল। খেয়াল করেন আজকের ক্লাসের বিষয়গুলোর মধ্যে প্রথমেই হচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি যে বিসিএস এর যে প্রশ্নগুলো আসছিল সেগুলোর একটু সমাধান। কোশ্চেন 1, I saw dash one-eyed man when I was walking on the road. এখানে শূন্যস্থানের উত্তরটা হবে এ। আমি আনসার করে দিয়েছি, এগুলো আমরা যখন আলোচনা করব তখন হয়তো আরো ক্লিয়ারে আপনি বুঝতে পারবেন। 2 নম্বর হচ্ছে I decided to go with my friend as I needed some exercise. এখানে এই শূন্যস্থানের জন্য 2 নম্বরের জন্য উত্তরটা হচ্ছে ফর এ ওয়াক। তো এটাকে ফ্রেজের মধ্যে ফেলা যায়, আবার এটাকে আর্টিকেল হিসাবেও বলা যায়, কিন্তু এটা আসলে মূলত ফ্রেজ। আই ডিসাইডেড টু গো আউট ফর এ ওয়াক, হ্যাঁ, মানে আমি একটু হাঁটার জন্য বাইরে যেতে চাচ্ছিলাম আমার বন্ধুদের সাথে। অ্যাজ আই নিডেড সাম এক্সারসাইজ, আমার যেহেতু কিছু এক্সারসাইজের প্রয়োজন ছিল। এইভাবে প্রশ্ন 3-এ দেখেন 3 নাম্বার আসছিল দ্য ফ্রেন্ডস রেফার্স টু। দেখেন এটি 33তম বিসিএস আসছে, আমি সবগুলো দেখিয়ে দিয়েছি। এটা 37তম বিসিএস আসছে, এটা 24তম বিসিএস, এটা 33তম বিসিএস। এখানে দ্য ফ্রেন্ডস রেফার্স টু, ফ্রেন্ডস দ্বারা কি রেফার করা হচ্ছে? মূলত ফ্রেন্ডসের পিপুল। এটা নিয়মটা হচ্ছে ভাষার নামের পূর্বে আর্টিকেল দিলে যেরকম দিয়ে আছে তখন ওই ভাষার জনগোষ্ঠীকে বোঝায়, এই জন্য দ্য ফ্রেন্ডস পিপুল হচ্ছে উত্তর ছিল। 4 নম্বর হচ্ছে 39তম বিসিএস আসা প্রশ্ন। এখানে উত্তর হবে হি ওয়েন্ট টু এর পরে হসপিটালের আগে দি দিতে হবে, আর্টিকেল দেওয়া যাবে না এখানে, এটা আর্টিকেল না হওয়ার কারণ হলো নির্দিষ্ট উদ্দেশ্যে যদি স্কুল কলেজ হসপিটাল মক্স বা কোনো প্রতিষ্ঠানে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আর্টিকেল বসে না, নো আর্টিকেল প্রথম অপশনে। বিকজ হি হ্যাড এ হার্ট অ্যাটাক, তার মানে এখানে আবার হার্ট অ্যাটাক এই রোগের নামের পূর্বে আর্টিকেল হিসেবে এ দিতে হবে, হ্যাঁ, দ্যাটস ওয়াই এখানে উত্তরটা হচ্ছে 4। তো এই 4টি প্রশ্ন ছিল বিসিএস পরীক্ষায়। আমরা আলোচনার সুবিধার্থে বিসিএস, ব্যাংক, প্রাইমারি, অন্যান্য চাকরি ও ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে নিচ থেকে নিয়মের পাশাপাশি আলোচনা শুরু করব। তো নিয়মের জন্য আমরা চলে যাব হচ্ছে প্রথমেই বোর্ডে। তো যাচ্ছি আপনাদের সাথে আবার একটু বোর্ডে আলোচনা শুরু করব। এখন আমি আপনাদেরকে একটু আর্টিকেলের একদম বেস যে জায়গাটা সেটা একটু দেখাবো, তারপর আস্তে আস্তে আলোচনার মধ্যে প্রবেশ করব।
প্রথম কথা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল বলতে আমরা তিনটা শব্দকে চিনি, এ, এন এবং দি। আমরা জানি এই দুইটা হচ্ছে অনির্দিষ্ট আর এইটা হচ্ছে নির্দিষ্ট। আমার প্রসঙ্গ এগুলো না, প্রসঙ্গ একটু ডিপলি চিন্তা করতে হবে আপনাদেরকে। প্রথমেই আর্টিকেল হচ্ছে এক ধরনের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটুকু আমরা মনে রাখবো। প্রথমে আর্টিকেল দুই ভাগে ভাগ করা হয়, একটি এই পাশে হচ্ছে ইনডেফিনিট অংশ আর এই পাশে হচ্ছে ডেফিনিট অংশ। তাহলে আর্টিকেল প্রধানত দুই প্রকার। এখন পরীক্ষার হলে প্রশ্ন আসছে যে আর্টিকেল কার জন্য ব্যবহার হয়, কার পূর্বে ব্যবহার হয়, কার জন্য ব্যবহার হয় না। তার মানে আমাকে প্রথমে এই বিষয়টা একটু ক্লিয়ার হতে হবে যে আর্টিকেলের অবস্থান কি, কার জন্য বসে বা বসে না। তাহলে আমি আর্টিকেল সম্পর্কে দুইটা কথা বলতে পারি। প্রথমেই কার জন্য বসে, আর্টিকেল কার জন্য বসে, আরেকটা হচ্ছে কার পূর্বে বসে। আমি কার বলতে বোঝাতে চাচ্ছি যে আসলে কোন পার্টস অফ স্পিচের। হ্যাঁ, খেয়াল করবেন আর্টিকেল বসে হচ্ছে মূলত নাউনের জন্য। এই কথাটা আপনাকে চিরস্থায়ীভাবে আগে মনে রাখতে হবে। আর্টিকেল বসে নাউনের জন্য। কার পূর্বে বসে? আর্টিকেল বসতে পারে নাউনের পূর্বে, বসতে পারে অ্যাডজেক্টিভের পূর্বে, বসতে পারে অ্যাডভার্বের পূর্বে। এই বেসিকটুকু আগে একটু ক্লিয়ার করে নেওয়া যাক। আর্টিকেল বসতে পারে নাউনের পূর্বে, বসতে পারে অ্যাডজেক্টিভের পূর্বে, বসতে পারবে অ্যাডভার্বের পূর্বে। কিন্তু জন্য যদি বলি, কার জন্য বসবে? নাউনের জন্য বসবে, মানে নাউনকে নির্দেশ করতে বসবে। আর্টিকেল এক প্রকারের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কাজ করে কার জন্য? নাউনের জন্য। সো এখানে আমরা একটা উদাহরণ দেই। হি ইজ অ্যান honest man। এই বাক্যে বলেন তো এই অ্যান শব্দটা আর্টিকেল হিসাবে কার জন্য বসেছে, কাকে নির্দেশ করছে? দেখেন তো, ম্যানকে। ম্যান কয়জন? একজন। কিন্তু যদি বলি কার পূর্বে বসেছে, অনেস্টের পূর্বে বসেছে, তাই না? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝে গেলাম যে আর্টিকেল কিন্তু অ্যাডজেক্টিভের সামনেও বসতে পারে। কিন্তু যদি বলি কাকে নির্দেশ করতে বসেছে, সেটা কিন্তু অ্যাডজেক্টিভকে নির্দেশ করতে বসেনি, বরং নির্দেশ করেছে কাকে? ম্যানকে। এখন প্রসঙ্গ হলো, তাহলে আমরা এখানে এ দিলাম বা এন দিলাম, এইটা কিভাবে দিলাম? এইটা দিলাম হচ্ছে নিকট শব্দের উচ্চারণের ভিত্তিতে। তাহলে প্রথমে একটা বুঝলাম যে আর্টিকেল বসে হচ্ছে এ বা এন এর পার্থক্য হয় নিকট শব্দের উচ্চারণের পার্থক্যে, আর এ বা এন বা দি আপনি যেটাই বসান সেটা বসবে হচ্ছে মূলত নাউনকে নির্দেশ করতে বা নাউনের জন্য। আর একটা উদাহরণ যদি দিই এরকম, এ ভেরি গুড বয়। এই বাক্য এখানে এ বসেছে কার জন্য? কাকে নির্দেশ করতে? বয়কে নির্দেশ করতে। কিন্তু এ বসেছে কার পূর্বে? ভেরি এর পূর্বে। তাহলে ভেরি আমরা জানি এখানে কিসের কাজ করছে? অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের পূর্বে কিন্তু এখানে আর্টিকেল ইউজ করা আছে। অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল ইউজ করা আছে পূর্বে, কিন্তু জন্য বলে কার জন্য? বালকের জন্য। বালককে নির্দেশ করতে এখানে বসেছে। তাহলে আমরা আর্টিকেল বসাবো হচ্ছে নাউনের জন্য, আর এ হবে না এন হবে, এইটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার নিকট শব্দের উচ্চারণের উপরে। তাহলে এখানে ভেরি শব্দের সাথে মিল রেখে হচ্ছে এ। আশা করি বুঝতে পেরেছেন। এই বাক্যটাতে আমি এখান থেকে যদি অনেস্ট কেটে দেই, অনেস্ট কেটে দেই, তাহলে এখানে কি আর এ থাকবে না, সরি এন থাকবে না, এ হবে, এ হয়ে যাবে। কেন? কারণ তখন এখানে এই নিকট শব্দের উচ্চারণটা হচ্ছে কনসোনেন্ট, তখন হচ্ছে এ বসছে। তাহলে আমি এই বিষয়টা অন্তত পক্ষে ক্লিয়ার করতে পারলাম। এখানে দেখেন আবার নাউনের জন্য বসেছে, নাউনের পূর্বে বসেছে, দুইটাই চিন্তা করতে পারি। নাউনের জন্য, নাউনের পূর্বে। তাহলে আমরা বলতে পারি আর্টিকেল মূলত নাউনের জন্য বসে। আর পূর্বে বললে কার কার পূর্বে আর্টিকেল বসতে পারে? নাউনের পূর্বে বসতে পারে, অ্যাডজেক্টিভের পূর্বে বসতে পারে এবং অ্যাডভার্বের পূর্বেও বসতে পারে। প্রশ্ন আসছিল এরকম যে আর্টিকেল ক্যান নট বিফোর বা ক্যান নট স্ট্যান্ড বিফোর, কার পূর্বে বসতে পারে না? তখন উত্তর হবে এগুলো বাদ দিয়ে অন্যান্য যেগুলো আছে, যেমন ভার্ব, ভার্বের পূর্বে আর্টিকেল বসবে না, প্রিপোজিশনের পূর্বে বসবে না, কনজাংশনের পূর্বে বসবে না, ইন্টারজেকশনের পূর্বে বসবে না। বোঝাতে পেরেছি? তাহলে আর্টিকেল কার পূর্বে বসে, কার পূর্বে বসে না, এই জিনিসটা আশা করি ক্লিয়ার হলাম। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? খুব গুরুত্বপূর্ণ একটা বেসিক। এরপরে আমরা যাবো আস্তে আস্তে
অ্যাডভান্স পোর্শনে। আচ্ছা, এবার আমরা আর্টিকেলের বেসিক জিনিসটা একটু বুঝলাম, এখন যাব হচ্ছে আর্টিকেলের একটু অন্যদিকে। আমি এবার যে প্রসঙ্গে যেতে পারি সেটি হচ্ছে এ বা এন। কিছু বেসিক আগে ধারণা রাখা দরকার, তারপর আমি নিয়মে যাব, একে একে সব ক্লিয়ার করব। এ বা এন প্লাস যে নাউন বসতে পারবে, ডট ডট নাউনটা সাথে থাকার পরে থাক, এখানে যে নাউনটা হতে পারবে সেটি আপনার কাউন্টেবল সিঙ্গুলার। কোন ধরনের নাউন হবে? কাউন্টেবল হবে এবং সিঙ্গুলার হবে, প্রথম কথা। এখন এ হবে না এন হবে, সেটা তো নিকট শব্দের উচ্চারণের উপর ডিপেন্ড করবে, আমি উচ্চারণে যাচ্ছি পরে। এরপরে দি আর্টিকেলটা বসতে পারবে কার কার জন্য, খেয়াল রাখবেন। দি আর্টিকেলটা যে কোনো নাউনের জন্য বসতে পারবে, সকল নাউনের জন্য। অনেকে কিন্তু বলবেন যে আনকাউন্টেবল নাউনের জন্য কি দি বসতে পারে? হ্যাঁ, দি এর কাজ হচ্ছে নির্দিষ্ট করা। যদি আনকাউন্টেবল নাউনকে নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলেও কিন্তু দি বসতে পারে। ক্লিয়ার? এই জন্য বলছি দি বসতে পারবে সকল নাউনের জন্যই, নাউনের পূর্বেই বসতে পারবে। এখন এ বা এন বসতে পারবে না কার জন্য? আনকাউন্টেবল নাউনের জন্য। কাউন্টেবলের জন্য পারবে, আর পারবে না হচ্ছে আনকাউন্টেবল নাউনের জন্য। এইটুকু যেন মনে থাকে। এই বেসিকটুকু ক্লিয়ার হলে তারপর আমি আবার পরের দিকে আগাবো। তাহলে আরেকটা জিনিস মাথায় নিলাম, আর্টিকেল আনকাউন্টেবল অথবা এ এন আনকাউন্টেবল বা প্লুরাল কোন নাউনের সামনে কিন্তু বসবে না। আপনি কি বলতে পারবেন যে এ স্টুডেন্টস, এখানে প্লুরাল এস আছে, তখন কিন্তু এ ব্যবহার করা যায় না। সো আমরা বলতে পারি এ বা এন কোন আনকাউন্টেবল বা প্লুরাল নাউনের সামনে ব্যবহার করা যাবে না। আনকাউন্টেবল বা প্লুরাল নাউনের সামনে ব্যবহার করা যাবে না। আনকাউন্টেবল নাউন বলতে আবার আমরা অ্যাবস্ট্রাক্ট বা ম্যাটেরিয়াল নাউনকে বুঝে থাকি। আর দি হচ্ছে যে কোনো নাউনকে যদি নির্দিষ্ট করে বোঝায় তবে তার সামনে বসতে পারে। এবার এই যে বিষয়গুলো একসাথে আলোচনা করলাম, অনেকগুলো বেজ আপনাদেরকে দেখালাম, এই বেজগুলোর আলোকে আমি কয়েকটা এমসিকিউ আপনাদেরকে দেখাচ্ছি, তারপর আবার আসবো ইনশাল্লাহ পড়ে। হ্যাঁ, দেখেন আমি আপনাদের জন্য যে শীটটা রেখেছি, এই শীটের মধ্যে এগুলো সব স্পষ্ট বলা আছে, তারপরে আমি আপনাদেরকে কিছু জায়গা দেখাবো। যেমন ডেফিনিট আর্টিকেল আর ইনডেফিনিট আর্টিকেল কোথায় বসে এগুলো অলরেডি বলেছি, তারপর একটু ক্লিয়ার করছি। দেখেন ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে আনকাউন্টেবল নাউন বা প্লুরাল নাউনের সামনে বসে না, এটা অলরেডি আমি বলেছি। হ্যাঁ, এইটা আপনি মনে রাখবেন সবচেয়ে বেশি এখান থেকে। ইনডেফিনিট আর্টিকেল মানে এ এন বসবে হচ্ছে শুধু সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে, এই বিষয়টাও কিন্তু আমরা মনে রাখতে পারি। শব্দের উচ্চারণের ভিত্তিতে এ বা এন বসে, উচ্চারণের ভিত্তিতে এ বা এন বসে, এইটুকু একটু মাথায় রাখবেন। অনেকগুলো নিয়ম আলোচনা করবো, এই জন্য বেসটা একটু ক্লিয়ার করছি। আমি জানেন, তারপরে একটু বুঝতে হবে। ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে সাধারণত ডেফিনিট আর্টিকেল বলতে বোঝাচ্ছি দি কে। দি হচ্ছে সিঙ্গুলার প্লুরাল উভয় প্রকার নাউনের সামনে বসতে পারে। দি বসা নিয়ে কোনো পার্থক্য নাই, দি সব জায়গাতে বসতে পারে, নো প্রবলেম। আচ্ছা, এবার দেখি এখান থেকে কি ধরনের প্রশ্ন এসেছিল, কয়েকটা প্রশ্ন একটু সলভ করি। এ এন আর, এ এন কোন ধরনের আর্টিকেল? এটা খুব সহজ, ইনডেফিনিট আর্টিকেল। এই যে দা আর্টিকেল দি ইউজড, এটাও লাগবে না, আপনি এইটা একটু পড়তে পারেন। এ এন দি আর, এ এন দি এগুলো কি? এগুলো তো অবশ্যই হচ্ছে, আমি বলছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ শুরুর দিকে বলেছিলাম, যেহেতু নির্দেশ করে নাউনকে, এই জন্য এদেরকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এই প্রশ্ন একটু জরুরি। আর্টিকেল ইজ ইউজড বিফোর বেসড অন, মানে আর্টিকেল ইজ ইউজড ব্যবহার করা হয় বেসড অন, কিসের ভিত্তিতে? আর্টিকেল ইজ ইউজড বেসড অন ডিপেন্ডিং অন প্রোনাউন্সিয়েশন, মানে হচ্ছে উচ্চারণের ভিত্তিতে আর্টিকেল ব্যবহার করা হয়। এইটা মূলত এইভাবে ক্লিয়ার করলে আরো ভালো হতো। ইনডেফিনিট আর্টিকেল বিশেষ করে এ এবং এন, এই দুটি হচ্ছে উচ্চারণের ভিত্তিতে ব্যবহার করা হয়। এই ছিল হচ্ছে মূলত বেসিক আলোচনা। এখন আমরা এই বেসিক আলোচনা থেকে যাব হচ্ছে একটু অ্যাডভান্স আলোচনার দিকে, তারপরে আমরা হয়তো বা আরো মোর অ্যাডভান্সে যাচ্ছি হচ্ছে এখন বোর্ডে। প্রথমেই একটু বলে নেই, আমি হচ্ছে এখানে বোর্ডে আপনাদেরকে মোটামুটি 20 থেকে 25 মিনিট বোঝাবো। বোর্ডে 20-25 মিনিট বোঝানোর সময় অল্প অল্প কিছু উদাহরণ দিব, এরপর আপনাদেরকে নিয়ে যাব সরাসরি
কম্পিউটার স্ক্রিনে এমসিকিউ সলভ করার জন্য। বিষয়টা ক্লিয়ার? সো যতক্ষণ আমি বোঝাবো এতক্ষণ আপনারা মনোযোগ দিয়ে শুধু বুঝে যাবেন, এদিক ওদিক তাকিতুকি করবেন না। তারপর আমি যখন এমসিকিউ দিই তখন কিন্তু আপনাদেরকে ওটা আনসার করতে হবে। সো সেই প্রস্তুতি নিতে হলে আগে বুঝবেন। ক্লিয়ার? যাচ্ছি, দুর্দান্ত কিছু বিষয় শিখে নিই। প্রথমেই আমি যাচ্ছি ইনডেফিনিট আর্টিকেলের ইউজে। ইনডেফিনিট আর্টিকেল মানে আমরা জানি হচ্ছে অনির্দিষ্ট বোঝাতে ব্যবহার করি আমরা। তো ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ না এন, কখন কোনটা বসাবো। কোন নাউনকে অনির্দিষ্ট করে বোঝাতে বসাবো হচ্ছে এ বা এন, কখন এ কখন এন। আচ্ছা বলেন তো বাংলায় মৌলিক স্বরবর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণ কয়টি আমাদের মোটামুটি অনেকেরই জানা আছে। স্বর, স্বরয়া, রস্বই, রস্যু, ও, এ, আরেকটা হচ্ছে আব্দুল হাইয়ের ধ্বনি এ। এখানে মোট উচ্চারণের দিক থেকে আমি 7টা বর্ণ দিয়েছি। যদি কোনো শব্দের উচ্চারণে এই শব্দগুলো এই বর্ণগুলো প্রথমে আসে তাহলে আপনি চোখ বুঝে সেখানে যদি ইনডেফিনিট আর্টিকেলের দাবিদার হয় বসাবো হচ্ছে এন। দুইটা শর্ত, আপনি এন বসাবেন তার আগে জানতে হবে ওই জায়গাটা কি ইনডেফিনিটের জন্য কিনা, মানে অনির্দিষ্ট করে বোঝাচ্ছে কিনা। অনির্দিষ্ট বোঝালে উচ্চারণ যদি এরকম হয় শব্দের শুরুতে তাহলে আমরা বসাবো এন। এরপরে আসি এ। কোথায় এ বসাবো? হ্যাঁ, কোথায় আমরা এ বসাতে পারি দেখেন, ইউ, ওয়া, এরপর হয়ের উচ্চারণ, অন্যান্য উচ্চারণ, অন্যান্য। এই 7টা উচ্চারণ ব্যতীত ইউ, ওয়া, হ এবং অন্য যে কোনো উচ্চারণ হলে তার সামনে আমরা বসাবো হচ্ছে এ। এটুকু ক্লিয়ার কিনা? উদাহরণ দিয়ে ক্লিয়ার করছি। অনেক নিয়ম আছে, এত নিয়ম পড়তে হবে না ইনডেফিনিট আর্টিকেলের জন্য। এই দুইটা নিয়মই যথেষ্ট। ওই যে কোথায় এইচ এর উচ্চারণ কি হয়, কোথায় এ ই আই এর উচ্চারণ কি হয়, কোথায় ইউ এর উচ্চারণ কি হয়, ও এর উচ্চারণ কি হয়, এগুলো লাগবে না। জাস্ট এই বেসটা দিয়ে আপনি যে কোনো প্রশ্নের আনসার করে ফেলতে পারবেন। আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাকে বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। যেমন আমি যদি বলি, আরেকটা কথা আপনাদের মনে আছে তো, আপনি যে এ বা এন বসাবেন, এ বা এন বসাবেন প্রথমে শিওর হতে হবে যে আমি এ বা এন বসাবো, কারণ হচ্ছে পজিশনটা ইনডেফিনিট মানে অনির্দিষ্ট করে আছে। নির্দিষ্ট করে থাকলে তার এন হবে না। আমি এ এন এর কম্পেয়ারটা শেখাচ্ছি। প্রথমে জানবো যে জায়গাটা ইনডেফিনিটের, তারপর হচ্ছে এটা। ইনডেফিনিট মানে কি? নির্দিষ্ট করে বোঝাবে না। আচ্ছা, এখন দেখেন এখানে আপেল, তাই না? এটা হচ্ছে আপেল উচ্চারণ বানানে আমরা কি করি? অ্যাপল বা আপেল আপনি যেভাবে উচ্চারণ করেন এখানে কিন্তু স্বরে আ আসছে, তার মানে কি সরি এইটা আসছে স্বরে আ, তাহলে আমরা এখানে কি দিব আর্টিকেল হিসাবে? এন। তারপরে আমি যদি বলি যে অনেস্ট, এখানে আমরা কি উচ্চারণটা হনেস্ট করি না অনেস্ট করি? প্রনাউন্সিয়েশনটা কি করি আমরা? অবশ্যই অ দিয়ে করি, অনেস্ট। তাহলে এই যে অ দিয়ে উচ্চারণ আছে, এই যে অ দিয়ে থাকলে কি ব্যবহার করব? এন। এখানে কোনগুলো হবে এটা জাস্ট আপনি বাংলা জানলেই হচ্ছে যে মৌলিক স্বরধ্বনি হিসাবে আমরা মূলত পাই 6টা। তারপর হচ্ছে আরেকটা আছে, সেটা কি? এ। সেটার আবার এ ধ্বনির বর্ণরূপ নেই আর কি। আচ্ছা, এরপরে দেখেন যে কোনো আপনি ওয়ার্ড যদি বলি পারবেন, এখন সবই পারবেন। যদি বলি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, এখানে এ দিব না এন দিব? যখন অনির্দিষ্ট করে বোঝাবে তখন এখানে এ দিব না এন দিব? ইউ, দেখেন তো এখানে ইউ আছে, শুরুতে উচ্চারণটা কি হয়ে গেছে? ইউ। সো ইউ মানে হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে এ। বুঝে নিয়েছি আশা করি। আমি ইনডেফিনিট আর্টিকেল এই একটা কথাতেই শেষ, আপনাকে আর কিছু শিখতে হবে না। আমি আর কয়েকটা উদাহরণ দিয়ে আপনাকে আরো কিছু ভারীভাবে ক্লিয়ার করছি যাতে কনফিউজড না হন। যেমন আমরা যদি বলি এম বি এ, এটা হচ্ছে সংক্ষিপ্ত ভাবে লেখা। তো এভাবে সংক্ষেপে লেখা যে অ্যাক্রোনিম গুলো আছে, এইসব ক্ষেত্রে
এইসব ক্ষেত্রে শুধুমাত্র কনসোনেন্ট থাকলেও আমরা এখানে এর উচ্চারণটা কিভাবে আসছে, যেমন এম, এ আসছে না, এম, তাহলে এই যে এ আসছে, দেখেন এ আছে এখানে, অতএব আমরা এখানে বসাবো হচ্ছে এন, এন এম বি এ। ক্লিয়ার? এটা শুধু সংক্ষিপ্ত শব্দের জন্যই, এভাবে কনসোনেন্ট বর্ণ থাকলে উচ্চারণের ক্ষেত্রে প্রথমে আমরা দেখবো যে কি আসছে। আচ্ছা, যদি বলি পেন, পেন মানে কলম, বলেন তো এখানে কি আমরা কোন স্বরবর্ণের উচ্চারণ পাচ্ছি না, প পাচ্ছি, মানে হচ্ছে অন্যান্য কোনো একটা উচ্চারণ পাচ্ছি। সো আমরা এখানে ব্যবহার করি হচ্ছে এ। কখন? যখন অনির্দিষ্ট করে বোঝাবে, এটা যেন মাথায় থাকে, অনির্দিষ্ট অবস্থায় ব্যবহার করছি এ। আচ্ছা, এরপরে বলি হর্স, হর্স, এখানে এ হবে না এন হবে, হর্স। দেখেন এখানে এইচ আছে, এইচ এর উচ্চারণটা কিন্তু এখন হ আকারেই আছে, এখানে কিন্তু এইচ এর উচ্চারণ লাগছে আমার। সো এখানে হ এর উচ্চারণ থাকা মানে আমরা এখানে দিব হচ্ছে আর্টিকেল হিসেবে এ। কখন? যখন অনির্দিষ্ট করে বোঝাবে। আমরা বাক্য দিয়ে কিছুক্ষণ পরে কিন্তু প্র্যাকটিস করব। তাহলে এই হচ্ছে আপনাদের আর্টিকেল বসানোর, অনির্দিষ্ট আর্টিকেল বা ইনডেফিনিট আর্টিকেল হিসাবে কখন এ বসাবেন, কখন এন বসাবেন, তার একটা চূড়ান্ত জায়গা। চলে আসি আরেকটা, যেমন আমরা মুখস্থ করি যে ওয়ান এর উচ্চারণ এই হলে সেই হবে, না হলে না হবে। এখন আপনি উচ্চারণ করেন তো ওয়ান উচ্চারণে কি লিখেন? ও আন। দেখেন তো এখানে আপনি প্রথমে কি উচ্চারণ করছেন? ওয়া, তাই না? ওয়া। আমরা লিখেছি কি? ওয়া এর উচ্চারণ হলে আমরা প্রথমে দিব হচ্ছে এ, তার মানে হচ্ছে এ ওয়ান। তারপরে এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান লেগ ম্যান, যে ভাই বলেন বলতে পারেন। এরপরে আমরা যদি বলি এস, এস মানে কি? গাধা। এখানে উচ্চারণটা কি হচ্ছে? এই যে এ, তাই না? তাহলে এই এ উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমরা বলবো কি? এ উচ্চারণের জন্য হচ্ছে এই যে এ মানে হলো এন, তার আমরা এখানে উত্তর করবো হচ্ছে এন। বুঝতে পারতেছি? তাহলে এই যে 7টা মৌলিক স্বরধ্বনি, এই মৌলিক স্বরধ্বনি গুলো আপনি যদি মাথায় রাখতে পারেন, আপনার এ আর এন বসানো নিয়ে কোনো ঝামেলা হবে না। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা সবাই? আমাকে একটু জানাতে হবে এই পর্যন্ত বুঝলাম কিনা। গুড, সবাই বুঝতে পেরেছেন? সবাই এবার একটা উত্তর করেন তো, কয়েকটা উত্তর করেন আপনারা। আওয়ারের সামনে কি ব্যবহার করব? ওসি এর সামনে কি ব্যবহার করব? ইউনিয়ন এর সামনে কি ব্যবহার করব? এই তিনটা বলেন, এ বি সি। নিজেরা উত্তর করেন, তারপর আমি যাচ্ছি পরেরটাতে। ওকে, তাহলে কি আর আপনাদের কোন শব্দের প্রথমে এইচ আছে না ও আছে না এন আছে এগুলো জানার দরকার হলো না? জাস্ট শুধু উচ্চারণের জন্য এই প্রথম 7টা চিহ্ন দরকার হচ্ছে। তাহলে এই 7টা উচ্চারণের যে জায়গা, এটা আপনার উচ্চারণ করে নিয়ে বুঝে নেবেন। যেমন এখানে ও সি, তার মানে শুরুতে কি আসছে? ও আসছে, তাই না? অতএব আমরা এখানে দিব হচ্ছে এন। আওয়ার, এখানে কি আসছে? আসছে উচ্চারণে, তাহলে আমরা দিব হচ্ছে এখানে এন। আবার এখানে ইউনিয়ন উচ্চারণে কি আসছে? ইউ, তাই না? ইউ উচ্চারণ আসলে আমরা দিব হচ্ছে এখানে এ। আবার ওয়ান এর ক্ষেত্রে আমরা বলেছিলাম ওয়া, তাই না? ওয়ান উচ্চারণে কি লাগে? ওয়া, তখন এখানে দিচ্ছে এ। আশা করি বুঝতে পারছেন। এই ছিল হচ্ছে। ও এখানে আরেকটা কথা বলে রাখি, এটা ভুল করবেন আবার। এটার উচ্চারণ কি? ওয়াসিস না, এটা হচ্ছে ওয়েসিস। ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান, মরুদ্যান। হ্যাঁ, এখানে কিন্তু আনসার করতে হবে এন, ওয়েসিস। এটা ওয়া না, ওয়েসিস, এটা একটু খেয়াল রাখবেন। তো এই ছিল হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। আমি চলে যাচ্ছি ডেফিনিট আর্টিকেলের আলোচনায়। ডেফিনিট আর্টিকেল হিসাবে আমরা জানি হচ্ছে দি। কোন বাক্যের মধ্যে
দি শব্দটি দ্বারা অর্থাৎ কোন নাউনকে যদি নির্দিষ্ট করে বোঝাতে হয়, হোক সেটা সিঙ্গুলার, প্লুরাল, আনকাউন্টেবল, কাউন্টেবল, যে কোনো নাউন, যদি সেটিকে স্পেসিফিক বা নির্দিষ্ট করার মতো কোনো সুযোগ থাকে তাহলে আমরা সেখানে ব্যবহার করব দি। এখন বুঝবো কিভাবে যে এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে কিনা? এটা বোঝার উপায় হচ্ছে ওই বাক্যে ওই নাউনের একটা সোর্স উল্লেখ থাকতে পারে বা ওই নাউনটিকে ইঙ্গিত করতে পারে কোনো একটা মাধ্যমে। এগুলো আমরা উদাহরণের মাধ্যমে একটা একটা করে দেখব। তার আগে দি এর কিছু স্বাভাবিক নিয়ম কানুন আছে, সেগুলো আলোচনা করব, তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের কম্পিউটারে। তো লিখছি আমরা দি এর ব্যবহার। প্রথমটা আমি বলতে পারি যে নির্দিষ্ট করা অর্থে, এটা আমি একটু স্বাভাবিক নির্দিষ্টের জন্য একটু আগে ক্লিয়ার করছি জায়গাটা। যেমন আমি যদি বলি দা হবে না এ হবে না এন হবে, অনেস্ট ম্যান অফ দিস ফ্যামিলি, শূন্যস্থান দিয়ে বললাম এখানে ডি হবে না এ হবে না এন হবে, অনেস্ট ম্যান অফ দিস ফ্যামিলি। এখানে কি উত্তর হতে পারে আমরা খুব সহজেই বুঝতে পারছি। এখানে কিন্তু অনেস্টের সামনে আমরা প্রথমেই চিহ্নিত করব যে জায়গাটা, পজিশনটা কিসের, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। কেন নির্দিষ্ট করে বোঝাচ্ছে? কারণ এই ম্যান এর একটা সোর্স আছে। কোথাকার ম্যান? পরিবারের ম্যান। সো পরিবারের একজন ম্যানকে নির্দিষ্ট করে বোঝাতে আমরা এখানে এ এন ইউজ করব না, চলে যাব কোথায়? দিতে। ক্লিয়ার? এখন আমরা কিন্তু অনেস্টের সামনে অনির্দিষ্ট অবস্থায় আবার কি বসাচ্ছিলাম? যে অনির্দিষ্ট অবস্থায় অনেস্টের সামনে অ এর উচ্চারণের বেলায় আমরা ব্যবহার করছিলাম এন, কিন্তু এখানে তো অনির্দিষ্ট না, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এটা বোঝাই কিন্তু আসল বিষয়। পরীক্ষার হলে আপনি তো এটা আগে নির্ধারণ করতে হবে যে জায়গাটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট। সো এইভাবে দেখুন সোর্স দ্বারা উল্লেখ করা আছে পরিবারের অনেস্ট লোকটি। তারপর যদি বলি ওয়াটার অফ দ্য পন্ড, ওয়াটার অফ দ্য পন্ড, ওয়াটার অফ দ্য সি, সমুদ্রের পানি। এই যে ওয়াটার, ওয়াটারটা কি নির্দিষ্ট করা, তখন ওই ওয়াটারের সামনে কিন্তু আবার আর্টিকেল হিসেবে কি দিতে হবে? দি দিতে হবে। দি ওয়াটার অফ দ্য পন্ড। এখন এখানে দি ব্যবহার করলাম কেন? কারণ হচ্ছে ওয়াটারের সোর্স উল্লেখ আছে। সোর্সটা কি? পুকুরের পানি, গ্লাসের পানি। তাহলে এই যে অফ প্রিপজিশন দ্বারা এই নাউনের সোর্স উল্লেখ আছে, অতএব আমরা এখানে আর্টিকেল হিসেবে কি দিলাম? নির্দিষ্ট আর্টিকেল বা এই নাউনটাকে নির্দিষ্ট করার জন্য দি দিলাম। যদিও এখানে ওয়াটার হচ্ছে একটা আনকাউন্টেবল বা ম্যাটেরিয়াল নাউন। আশা করি নির্দিষ্টের ব্যাপারটা বুঝতে পেরেছি। এটা হচ্ছে গেল প্রপার নাউন ছাড়া অন্যান্য নাউনগুলোকে নির্দিষ্ট করার একটা ব্যাপার স্যাপার। এখন প্রপার নাউন তো সবসময় নির্দিষ্ট, প্রপার নাউনগুলোর ক্ষেত্রে তো আজীবনে দি বসে, তারপরে আমরা সেগুলো সম্পর্কে কিছু বলছি, শুনে নেবেন। দেখেন দি বসার ক্ষেত্রে এখন কিছু নিয়ম দেখি। অঙ্গ প্রত্যঙ্গ মানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, খেয়াল করেন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মানে হাত, পা, নাক, কান, মুখ, চোখ, বা এরকম যদি কেউ স্পেসিফিক বলে দেয় যে সে তার ঘাড়ে চেপে ধরলো, সে তার হাতটি ধরলো, হ্যাঁ, এই যে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা অঙ্গ প্রত্যঙ্গের নামের ক্ষেত্রে আর্টিকেল হিসেবে কি ব্যবহার করব? দি ব্যবহার করব। আমরা যদি বলি এরকম হি কট মি বাই দ্য নেক, মানে সে আমার ঘাড়ে চেপে ধরলো বা সে আমার ঘাড়ে ধরলো। এখানে দেখেন এই যে নেক শারীরিক একটা অঙ্গ, তার সামনে দি দিয়েছি। কেন দি দিয়েছি? কারণ এটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে সে চেপে ধরেছে, আমার কোথায় চেপে ধরেছে? ঘাড়ে চেপে ধরেছে। সো স্পেসিফিক অর্থে কিন্তু এখানে আর্টিকেল হিসেবে দি ইউজ করা হয়েছে। তো আমরা একটা নিয়ম শিখলাম যে অঙ্গ প্রত্যঙ্গের নাম যদি স্পষ্ট করে বোঝানো হয় তাহলে আমরা ব্যবহার করব আর্টিকেল হিসেবে দি। এরপর পেশার নাম। পেশা, পেশা বা কর্ম বলতে আমরা বুঝি যে একজন আর্মির চাকরি করে, নেভিতে চাকরি করে, পুলিশের চাকরি করে, টিচারের চাকরি করে। তখন আপনি এই যে পেশাগত নাম, এই পেশাগত নাউনের পূর্বে আমরা আর্টিকেল হিসেবে কি ব্যবহার করব? দি ব্যবহার করব। মনে থাকবে? আচ্ছা, দেখেন যদি বলি হি জয়েন্ড দা আর্মি, মানে সে কি আর্মি প্রফেশনে বা আর্মি পেশায় যুক্ত হয়েছে। এরকম ভাবে আমাদেরকে পেশার নাম পেলে বা পদবীর নাম পেলে তাদের সামনে আমরা কি ব্যবহার করব? আর্টিকেল হিসেবে দি ব্যবহার করব। আশা করি মনে থাকবে।
আমি এগুলো এমসিকিউ আকারে দেখাবো আপনাদেরকে, বলেছি কম্পিউটার স্ক্রিনে, এখন শুধু জাস্ট জিনিসগুলো একটু ক্লিয়ার করে যাচ্ছি। হ্যাঁ, এরপর আসি, পৃথিবীতে একটাই আছে এমন জিনিস, একটাই আছে মানে হলো প্রপার নাউন। শুনে যাবেন, মিস যেন না হয়, অনেক ব্যতিক্রম আছে মাঝে মধ্যে, এই জন্য একটু শুনতে হবে। একটাই আছে এমন যত প্রপার নাউন আছে, সেই প্রপার নাউন গুলোর সামনে আমরা সাধারণত ব্যবহার করব হচ্ছে আর্টিকেল হিসেবে দি ব্যবহার করব। এখন যদি বলি একটাই আছে, এরকম কি কি হতে পারে, কয়েকটা এক্সাম্পল একটু শুনে নেন, তারপর আমি দেখাবো শীটে। যেমন হতে পারে, যদি বলি একটাই আছে এরকম গ্রন্থের নাম, একটাই গ্রন্থ আল কোরআন। তারপরে পৃথিবীতে একটাই আছে, যদি বলি কি পদ্মা নদী, দা পদ্মা, পদ্মা, তাহলে এই যে প্রপার নাউন এর সামনে কি দিলাম, দিয়ে দিলাম আর্টিকেল হিসাবে। এরকম একটাই আছে এরকম হচ্ছে স্থানের নাম, বিষয়ের নাম, গ্রন্থের নাম, সংবাদপত্রের নাম, এই সমস্ত নামের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। পাহাড়ের নাম, পর্বতের নাম, গ্রহের নাম, এই সমস্ত নামের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে দি। যেমন আর্থ, এটা হচ্ছে পৃথিবী, আর্থ, ইআরটিএস, আর্থ, এর সামনে আমরা ব্যবহার করব হচ্ছে দি। কেন? কারণ হচ্ছে আর্থ বলতে পৃথিবীতে আমরা মানে আর্থ বলতে একটাই নাউন, প্রপার নাউন বুঝি, সেটা হচ্ছে পৃথিবী। এরপর সান, সূর্য, একটাই স্পেসিফিক প্রপার, সো এইটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে দি। এগুলো আমরা মূলত বুঝি, এগুলো কঠিন কিছু নয়। দুই একটা আছে ব্যতিক্রম, সেগুলো আপনাদেরকে দেখাবো। পাহাড় আছে, পর্বত আছে, এগুলো যখন স্পেসিফিক একটাকে বোঝাবে তখন সেগুলোর সামনে আমরা ব্যবহার করব হচ্ছে দি। এখন আপনারা একটু উত্তর করবেন। হিমালয়স, বানান ঠিক আছে কিনা জানি না, হিমালয়স। আর একটা হচ্ছে যদি বলি এভারেস্ট, এভারেস্ট, এটার সামনে আর্টিকেল হিসাবে আমরা দি দিব, কিন্তু এভারেস্টের সামনে আর্টিকেল হিসাবে দি দিব না। এগুলো হচ্ছে ব্যতিক্রম। তো এই যে হিমালয় হচ্ছে পর্বতমালা, আর এভারেস্ট হচ্ছে পর্বত শৃঙ্গ, একটা সবচেয়ে উঁচু যেটা, তো এটার সামনে আবার দি দিব না, দি দিব এটার সামনে। তো এইভাবে বেশ কিছু ব্যতিক্রম আছে, সেগুলো কিন্তু আমরা স্পেসিফিক পাবো যখন শীটের মধ্যে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, আপনারা যারা দেখছেন একটু মনোযোগ দিয়ে ক্যারি করেন, কারণ হচ্ছে আর্টিকেল সম্পর্কে একটা ক্লাস দেখলে আর জীবনে কোনো ক্লাস দেখতে হবে না। ছোট ছোট ক্লাসে আকর্ষণ না হয়ে বড় ক্লাসটাই মনোযোগ দিয়ে দেখা উচিত। আচ্ছা, এরপরে আসে হচ্ছে পরের একটা প্রসঙ্গ, দেশের নাম। খুব সতর্কপূর্ণ ভাবে দেখবেন এটা, দেশের নামটা কি। দেশের নামের ক্ষেত্রে মনে রাখবেন, এক শব্দ বিশিষ্ট দেশের নাম, এক শব্দ বিশিষ্ট দেশের নাম, এর সামনে আর্টিকেল দি ব্যবহার করা যাবে না, ব্যবহার করবো না। করলে আবার জাতি বোঝাবে আর কি, সেটা অন্য কথা। আর যেমন আমরা যদি বলি বাংলাদেশ, ইন্ডিয়া, ভুটান, নেপাল, একটাই শব্দ, সো তাদের সামনে আমরা দি ইউজ করব না। কিন্তু একাধিক শব্দ বিশিষ্ট যেগুলো নাম সংক্ষেপে এরকম লেখা হয়, ইউএসএ, তারপর হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, ইউএই, ইউকে, ইউনাইটেড কিংডম, এই যে একাধিক শব্দ বিশিষ্ট অর্থাৎ যেগুলোকে অ্যাক্রোনিয়াম করা হয় এইভাবে, এই সমস্ত নামের ক্ষেত্রে আবার আর্টিকেল হিসাবে আমরা কি ব্যবহার করব, দি ব্যবহার করব। এটা একটা, তাহলে দেশের নামের ক্ষেত্রে দুইটা নিয়ম পেলাম, কোথায় ব্যবহার করব না, আবার কোথায় ব্যবহার করব। তাহলে আর্টিকেলের ক্ষেত্রে কিন্তু অপশন পাওয়া যাবে চারটা, এ, এন, ডি, আর একটা হচ্ছে ক্রস, মানে বসবে না এরকম। তো এখানে একটা ব্যতিক্রম আছে, এটা একটু অ্যাডভান্স লার্নিং। যেমন আপনাকে যদি আমি বলি যে সাউথ যদি বললাম এরকম যে সাউথ কোরিয়া, এখানে কি হবে আপনার একটু আনসার করেন তো। এখানে সাউথ কোরিয়া কি হতে পারে? নর্থ ইন্ডিয়া কি হবে? দুটার উত্তর। আচ্ছা, এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে। আমরা যদি বলি সাউথ কোরিয়া, তাই না, এটাকে কিন্তু আমরা সংক্ষেপে লিখি না, যদিও একাধিক শব্দ বিশিষ্ট দেশ, সেইটার সামনে আমরা ইউজ করতে পারবো হচ্ছে সরি, এটার সামনে আর্টিকেল আমরা ব্যবহার করব না।
একইভাবে নর্থ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া বলতে আমরা কি আলাদা কোনো এরকম নর্থ ইন্ডিয়া নামে আলাদা দেশ আছে না, দেশের একটা সাইড বোঝাচ্ছে বা দেশের একটা অংশ বোঝাচ্ছে, যে ইন্ডিয়ার হচ্ছে উত্তর সাইড, ইন্ডিয়ার দক্ষিণ সাইড, পশ্চিম সাইড। সো এরকম দেশের অংশ বিশেষকে যদি দিকের নাম দিয়ে বোঝানো হয় তখনও কিন্তু আমরা আর্টিকেল ইউজ করব না। আশা করি বুঝতে পেরেছি। তাহলে নিয়মটা হচ্ছে দেশের নামের ক্ষেত্রে নিয়মটা কি আমি আবার ক্লিয়ার করছি। দেশের নামের ক্ষেত্রে আর্টিকেল দিয়ে দিব না। যদি দেশের নাম একাধিক বর্ণ দিয়ে হয় এবং অ্যাক্রোনিয়াম থাকে তাহলে আমরা দিয়ে আর্টিকেল ইউজ করব। আর দেশের নামের যদি সামনে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এভাবে দেওয়া থাকে কিন্তু সেটি পুরো দেশ বোঝাচ্ছে না বরং দেশের একটা অংশ বোঝাচ্ছে, তখন আমরা আবার ব্যবহার করব না কোনো আর্টিকেল, তখন কি হবে? ক্রস হবে। হ্যাঁ, আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে দেশের নামের ক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহারের বিষয়টা বুঝলাম। এরপরে যাচ্ছে হচ্ছে আপনাদেরকে ডিগ্রি সংক্রান্ত কিছু বিষয়ে আর্টিকেলের ইউজেস দেখাতে। ডিগ্রি সংক্রান্ত বিষয় খুব ইম্পর্টেন্ট। ডিগ্রি সংক্রান্ত বিষয়টা একটু ব্যতিক্রম জিনিস, এগুলো অ্যাডভান্স লার্নিং এর বিষয়, সো বোঝার চেষ্টা করি। কম্পারেটিভ ডিগ্রিতে এটা আমরা অনেকেই কিন্তু এটা উদাহরণটা মুখস্থ আছে, তারপর আমি ওইটা না দেই। দ্য বেটার ডট ডট যদি বলি দ্য বেটার দ্য মোর, যত ভালো তত বেশি। এখানে এই যে কম্পারেটিভ ওয়ার্ডের পূর্বে একটা বাক্যে যদি দুইবার কম্পারেটিভ ওয়ার্ড আসে, আমি জাস্ট বাক্য লিখিনি, বোঝানোর সাথে লিখছি ছোট করে, যে কোনো বাক্যে যদি দুইবার কম্পারেটিভ আসে তাহলে উভয় কম্পারেটিভ সামনে আর্টিকেল হিসেবে আমরা কি ব্যবহার করব? দি ব্যবহার করব। এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে যদি কোথাও এরকম থাকে অফ দ্য টু, অফ দ্য টুইন, অফ দ্য পেয়ার, এই যে এভাবে কোনো বাক্যের মধ্যে থাকে তখন ওই বাক্যে কম্পারেটিভের সামনে দিয়ে দিতে হয় হি ইজ দ্য, কি বলি, ওয়াইজার। আচ্ছা, এখানে এই যে ওয়াইজার এটা কম্পারেটিভ ওয়ার্ড, কম্পারেটিভের সামনে কি ব্যবহার করেছি? দি ব্যবহার করেছি। দেখেন এখানেও কম্পারেটিভ বাক্যে দুইবার দি এর ইউজেস আছে, দি এবং দি। তাহলে আমরা বলতে পারি যে কম্পারেটিভ বাক্যে ব্যতিক্রম ইউজেস হিসাবে একই বাক্যে দুইবার দি আসতে পারে। কখন? যখন দুটি ক্ষেত্রে নির্দিষ্ট করে বোঝানো হয়। যেমন বলছি অফ দ্য টু, এখানে উল্লেখ করা থাকলো এরকম যে অফ দ্য টু বয়েজ, দুইজন বালকের মধ্যে হি ইজ দ্য ওয়াইজার অথবা হি ইজ দ্য বেটার। এখানে ওয়াইজার বা বেটার আপনি যেটাই দেন এটা কিন্তু কম্পারেটিভ ওয়ার্ড। নিয়ম অনুযায়ী আমরা জানি যে কম্পারেটিভের সামনে কি বসে না? আর্টিকেল হিসেবে দি বসে না। কিন্তু এখানে যখন এই যে দুইজনের মধ্যে একজনকে স্পেসিফিক করার বোঝানো হচ্ছে তখন যতই কম্পারেটিভ হোক স্পষ্ট বা নির্দিষ্ট করার কারণে কম্পারেটিভের সামনে কি বসালাম? দি বসালাম। সো এটি কম্পারেটিভ ডিগ্রিতে দি এর একটা স্পেশাল ইউজেস। আশা করি বিষয়টা আপনারা ভালো করে মনে রাখবেন, কারণ বিশেষ অন্যান্য পরীক্ষা এখান থেকে প্রশ্ন হলে এভাবে কিন্তু প্রশ্নগুলো সেট হবে। সো এখানে দি দিবে অথবা এখানে ওয়াইজেস্ট দিতে পারে, ভুল হবে তখন। আর এখন ওয়াইজারই দিতে হবে কারণ এটা কম্পারেটিভ মানে কয়জনের মধ্যে? দুইজনের মধ্যে বোঝাচ্ছে। আশা করি ক্লিয়ার। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা যত তত বোঝাতে অথবা দুইয়ের মধ্যে একজনকে নির্দিষ্ট করে বোঝাতে আর্টিকেল হিসাবে কি ব্যবহার করব? দি ব্যবহার করব। কার পূর্বে? কম্পারেটিভের পূর্বে। তাহলে আমরা বলতে পারি যে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও দি প্লাস কম্পারেটিভ পাওয়া যায়। দুই ক্ষেত্রে আমরা দেখেছি। এবার দেখব হচ্ছে দি প্লাস সুপারলেটিভ। এটা তো আমরা সবাই জানি যে দি এর সাথে কি হয়? সুপারলেটিভ হয়। এখন আপনারা এখানে উত্তর করবেন একটা, আমি দুটা প্রশ্ন দিচ্ছি, দি হবে নাকি হবে না, মানে ক্রস না দি আনসার হবে। মোস্ট বিউটিফুল। আর একটা প্রশ্ন দিলাম দি অবলিক ক্রস, মোস্ট কেয়ারফুলি। হ্যাঁ, এখানে কোনটায় কি উত্তর হবে? এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। যারা মনোযোগ দিয়ে ক্লাস করছেন আনসারটা কি হতে পারে?
আমরা বলছিলাম যে সুপারলেটিভ অথবা কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দি এর কিছু স্পেশাল ইউজেস নিয়ে কথা। সো এখানে কিন্তু খেয়াল করবেন, প্রথমটার জন্য আর্টিকেল হিসাবে আমাকে দি ইউজ করতে হবে। এটি সুপারলেটিভ ডিগ্রি, আমরা সবাই কিন্তু এক প্রকার মুখস্থ করে রেখেছি যে সুপারলেটিভ হলেই তার সামনে দি বসে। এটি সম্পূর্ণ সত্য কথা নয়, কারণ সুপারলেটিভ যদি অ্যাডজেটিভ হয়, মানে এইটা সুপারলেটিভ বিউটিফুল, এটা অ্যাডজেটিভ ওয়ার্ড, এই সুপারলেটিভ অ্যাডজেটিভ হলে তার সামনে আপনি দি দিতে পারবেন, মানে এখানে উত্তরটা হচ্ছে দি। আর সুপারলেটিভ অ্যাডভার্ব, কেয়ারফুলি, অ্যাডভার্ব না, অ্যাডভার্ব। সো এই যে মোস্ট কেয়ারফুলি, এটা একটা অ্যাডভার্বের উপরে সুপারলেটিভ হয়েছে। সো অ্যাডভার্বের সুপারলেটিভ হলে তার সামনে কিন্তু আমরা আবার দি ব্যবহার করব না, তখন উত্তর হবে ক্রস, মানে তার সামনে দি সাধারণত ইউজ করা যাবে না। ক্লিয়ার? তাহলে আশা করি সুপারলেটিভ হলে চোখ বুঝে দি ব্যবহার করা যাবে না। যদি অ্যাডজেটিভ হয় সুপারলেটিভের তাহলে দি দিব, আর সুপারলেটিভের অ্যাডভার্ব হলে দি ব্যবহার করব না। এই ছিল হচ্ছে আপনার ডিগ্রি এর ক্ষেত্রে দি ব্যবহারের কিছু অ্যাডভান্স লার্নিং। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বারের ক্ষেত্রে আর্টিকেল ইউজ করে বিষয়। অর্ডিনাল নাম্বার যেহেতু তম বোঝায়, যেমন বলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, থার্ড মানে কি তৃতীয়তম, তখন আমরা এই থার্ডের সামনে কিন্তু আর্টিকেল হিসেবে দি ব্যবহার করব, মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে তৃতীয়তম, দা থার্ড ম্যান, দা থার্ড ম্যান। যদি বলি দা ফিফটিন বা দা ফিফথ ওয়ে, মানে পাঁচতম ওয়ে বা পাঁচতম রাস্তা। এই যে এখানে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ক্রম বোঝাতে বা তম বোঝাতে এই অর্ডিনাল নাম্বারের সামনে আর্টিকেল হিসেবে দি ব্যবহার করব। এরপর এটা গেল হচ্ছে এরকম। তারপর আরেকটা বিষয় আসি, এরপরে দেখবো হচ্ছে বাদ্যযন্ত্রের নাম। বাদ্যযন্ত্রের নাম একটু পরেই কিন্তু পরীক্ষা আছে, সো বি কেয়ারফুল। বাদ্যযন্ত্রের নামের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি দি। এখানে একটা ব্যতিক্রম আছে, যেমন যদি বলি এরকম আই ক্যান প্লে পিয়ানো, এখানে দি দিতে হবে। বাদ্যযন্ত্র বাজানো অর্থে, মানে আপনি বাজাতে পারেন বা পরিচালনা করতে পারেন, এই অর্থে সেই নাউনটাকে স্পেসিফিক ধরে তার সামনে আর্টিকেল দি দিতে হবে। আর আপনি যদি বলেন যে আমার একটা বাদ্যযন্ত্র আছে বা আই হ্যাভ এ পিয়ানো, অথবা এখানে তখন এই নাউনটা অনির্দিষ্ট অবস্থায় এ বা এন যে কোনো একটা হতে পারে। তা আমার প্রসঙ্গ হচ্ছে প্রথমে আগে বুঝতে হবে যে নাউনটা অনির্দিষ্ট না নির্দিষ্ট। যদি অনির্দিষ্ট সেন্স দেয় তাহলে আমরা অবশ্যই এ বা এন দিব। সো বাদ্যযন্ত্র থাকা অর্থে, মানে আই হ্যাভ ভার্ব আছে, তখন আমরা এখানে দিব হচ্ছে এ। আই হ্যাভ এ ফ্লুট, আই হ্যাভ এ পিয়ানো। কিন্তু যদি বলে আই ক্যান প্লে ফ্লুট, তখন হবে আই ক্যান প্লে দা ফ্লুট, মানে হচ্ছে আমি তখন বাঁশি বাজাতে পারি, এরকম। আশা করি এটা বুঝতে পেরেছি, বাদ্যযন্ত্রের বিষয়টা ক্লিয়ার হলাম। এরপর রোগের নাম। রোগ, রোগের নামের ক্ষেত্রে আচ্ছা, রোগের নামের ক্ষেত্রে আমরা অনেকগুলো রোগ নিয়ে কথা বলবো, এইডস এবং অন্যান্য যে রোগের নামগুলো আছে, কখনো আর্টিকেল বসে কখনো আর্টিকেল বসে না, এগুলো আমরা দেখবো স্ক্রিনে। হ্যাঁ, আচ্ছা, এই ছিল মোটামুটি হচ্ছে আপনাদের দি আর্টিকেল ব্যবহারের কিছু স্পেসিফিক নিয়ম কানুন। এই স্পেসিফিক নিয়ম কানুনগুলো থেকেই সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন হয়েছে। আরো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ম রয়েছে, যে নিয়মগুলো আমি আপনাদের সাথে এখন কম্পিউটার স্ক্রিনে এমসিকিউ সলভ করতে করতে দেখাবো। এক্ষেত্রে আপনাদেরকে ধৈর্য ধরে আরো 20 থেকে 30টা মিনিট সময় দিতে হবে। আশা করি ইনশাআল্লাহ সবাই রাজি আছেন, তাই না? তো আর্টিকেলে যা কিছু শিখলাম, এই জিনিসগুলো নিয়ম আলোচনা এখানে শেষ করলাম। নিয়ম আলোচনার পর এখন আমরা যাব হচ্ছে এমসিকিউ সলিউশনে। আর লাস্টে কুইজ কিছু দিব, সময় হলে ইনশাআল্লাহ দিয়ে ক্লাসের শেষের দিকে যাব। তো আমি যাচ্ছি এখন আপনাদের সাথে কম্পিউটার স্ক্রিনে। আশা করি সবাই পুরো আনসারগুলো আমার সাথে সাথে, আমি যেগুলো এমসিকিউ দিব সেগুলো উত্তর করবেন। অ্যাক্টর ইজ দ্য লাইফ অফ এ প্লে। এখানে অ্যাক্টর, প্রথম কথা হচ্ছে যেখানে শূন্যস্থান দিয়েছে, এই শূন্যস্থানের সামনে আমরা কি বসাতে পারি? এখানে বসাবো হচ্ছে এন। কেন এন বসাবো? কারণ এখানে পজিশনটা হচ্ছে অনির্দিষ্ট। সো অনির্দিষ্ট মানে হচ্ছে অ্যাক্টর, কোন অ্যাক্টর সেটা কিন্তু স্পষ্ট করে বলেনি, বলছে অ্যাক্টর ইজ দ্য লাইফ অফ প্লে, মানে নাটকের মূল আকর্ষণ বা নাটকের মূল জীবনটাই হচ্ছে একজন অভিনেতা। সো এই অ্যাক্টরের সামনে অনির্দিষ্ট করে বোঝানোর অর্থে আর্টিকেল এ বা এন বসবে। এখন উচ্চারণ দেখেন, অ্যাক্টরের উচ্চারণে কি আসছে? এ আসে।
এ না, এ স্বরধ্বনি। হ্যাঁ, তাহলে এই এ স্বরধ্বনির জন্য বাংলা স্বরধ্বনি এ, এটা আব্দুল ভাইয়ের দেওয়া। তো এই যে এই এর জন্য এখানে ব্যবহার করলাম এন। আশা করি ক্লিয়ার। তারপরে আমি একটু টেনে আগাবো। এখানে দেখেন আননন, হ্যাঁ, অ্যান আননন উইমেন। এখানে আননন আ আছে, আ উচ্চারণ হচ্ছে, সো এখানে আনসার করবো হচ্ছে এন। 11 এবং 12 একটু উত্তর করবেন। 11 12 কোশ্চেন, 11 এবং 12, কোশ্চেন 11 and 12। খুব ঝটপট আমি দেখিয়ে যাব আপনাদের। 11তে বলা আছে হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। এখানে যতই শব্দের শুরুতে ই ভাওয়েল থাক না কেন, আমি কিন্তু ভাওয়েল নিয়ে কথা বলিনি, বলেছি হচ্ছে উচ্চারণটা আপনাকে, প্রনাউন্সিয়েশনটা ভাওয়েল আকারে আসতে হবে। বা এখানে দেখেন ইউরোপিয়ান, তাহলে 11 উচ্চারণ কিন্তু ইউ হচ্ছে। আমরা ইউ লিখে দিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। ইউ হলে হচ্ছে এ হয়, তাহলে এখানে উত্তর হবে এ নাম্বার। 11 উত্তর হচ্ছে এ। 12 নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত শব্দ। সংক্ষিপ্ত শব্দ এখানে বলছে কোনটার সামনে এ আর্টিকেল প্রয়োজন, তার মানে হচ্ছে সংক্ষিপ্ত শব্দ এখানে এ প্রয়োজন হচ্ছে বিএড। বিএড মানে 11 উত্তর হচ্ছে, সরি 11 হচ্ছে 12 উত্তর হচ্ছে সি নাম্বার, 12 সি নাম্বার বিএড। দেখেন এখানে সংক্ষিপ্ত সূত্র উচ্চারণে কনসোনেন্টই আসছে, সো 12 উত্তরটা সি নাম্বার। আর বাকিগুলো সব এন হবে। এম এ আসছে, এল এ আসছে, এফ এ আসছে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে এরপর 15 নম্বর প্রশ্ন, কোশ্চেন 15 এবং 16। 15 16 কোশ্চেন 15 এবং 16 খেয়াল করি। 15 নম্বর হচ্ছে উত্তরটা হচ্ছে এ স্কাই ইজ ব্লু। এটি হচ্ছে ভুল। কেন ভুল? কারণ আকাশ, হ্যাঁ, তারপর দিকের নাম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এগুলোর সামনে নির্দিষ্ট অর্থে দি ব্যবহার করতে হয়। সেখানে এ আছে, এটা ভুল। আর বাকিগুলো দি ঠিক আছে। দা স্কাই হবে, দা আর্থ হবে, দা মুন হবে, হ্যাঁ, গ্রহ নক্ষত্র পৃথিবী। 16 নম্বরের উত্তর হচ্ছে প্রথমটা মহাভারত আছে, তাই না? মহাভারত আমরা জানি হচ্ছে একটাই গ্রন্থ, সো একটাই গ্রন্থের নামের পূর্বে আমরা আর্টিকেল হিসাবে ব্যবহার করবো হচ্ছে দি। তাহলে দি দিয়ে শুরু আছে দুইটা। আর পরে হচ্ছে গ্রেটেস্ট সুপারলেটিভ ওয়ার্ড, তো সুপারলেটিভ ওয়ার্ডের সামনে আমরা গ্রেটেস্ট অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হতে হবে, এটা মনে রাখবেন। সো এখানেও ব্যবহার করবো হচ্ছে দি। তাহলে উত্তরটা হচ্ছে 16 এর জন্য বি নাম্বার। এরপর এগুলো আপনারা পারবেন। মূলত আমি যে এইচ এর উচ্চারণ এগুলো আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে, অলরেডি আমি সেগুলো বোর্ডে বুঝিয়েছি আপনাদের। 17 18 19 এই তিনটা প্রশ্ন আমরা একটু ব্যাখ্যা করি। 17 18 19 একদম সহজ। 17 18 19 এই প্রশ্নগুলো হচ্ছে আমরা নিয়েছি এক্সপার্ট ইংলিশ বই থেকে। 17 18 দুইটা উত্তর করি এক্সপার্ট ইংলিশ বই থেকে, আপনারা চাইলে এই বইটা পড়তে পারেন। দে ক্যান ডু ইট ইন ড্যাশ আওয়ার, এই যে আ উচ্চারণ হচ্ছে, এন্ড হাফ না আফ কোনটা বলবেন? তো এখানে কিন্তু এখানে আমরা হাফ উচ্চারণ করি, তার মানে হ উচ্চারণ হচ্ছে পরেরটায়। তো পরেরটা হ মানে হচ্ছে এ হবে, আর প্রথমটা হচ্ছে আ মানে স্বরে আ, স্বরে আ মানে হচ্ছে এন হবে। তাহলে প্রথমের জন্য এন, পরের জন্য এ। উত্তরটা হচ্ছে 4 নাম্বার। খুব সহজ ছিল। 17 নাম্বার, 17 উত্তর হচ্ছে 4। 18 আই মিট লাইসা হু ইজ এ ডক্টর ইন হসপিটাল। এখানে হসপিটাল উচ্চারণে কিন্তু আমরা হয়ের মতো উচ্চারণ আনি, সো হ মানে হচ্ছে স্বর, মানে হ মানে হচ্ছে সরি এ উত্তর হবে আর্টিকেল। ক্লিয়ার? আচ্ছা, 18 উত্তর হচ্ছে বি। ঠিক আছে, মোটামুটি আপনারা আনসার দিতে পারছেন আমি মনে করি, বুঝতে পারছেন সবাই। কোশ্চেন 23 এবং 24, 23 24 এই দুটি সলভ করব। কোশ্চেন 23 24 কোনটিতে আর্টিকেলের সঠিক প্রয়োগ নেই? 23 নম্বরে আর্টিকেলের সঠিক প্রয়োগ নেই হচ্ছে 1 নম্বর, কারণ ইউনিভার্সিটি উচ্চারণে কিন্তু ইউ বলছি আমরা। ইউ মানে হচ্ছে এখানে এন হবে না, বরং এ হওয়া উচিত ছিল। আর বাকিগুলো ঠিক আছে। ম্যান প্লুরাল নাউন, এটার সামনে আর্টিকেল দিতেও পারেন, নাও দিতে পারেন। আর হচ্ছে এন আওয়ার হবে, দা আর্থ হবে, কিন্তু এখানে ভুল প্রয়োগ হয়েছে। ওকে, 24 নাম্বার। 24 নাম্বারের উত্তরটা হচ্ছে 4 নাম্বার। এ নিডল ইজ এ ইউজফুল থিং। এখানে থিং হচ্ছে একটা কমন নাউন, সো কমন নাউনের জন্য আর্টিকেল ইউজ করা প্রযোজ্য। এজন্য এখানে অনির্দিষ্ট অবস্থা আর্টিকেল হচ্ছে এ। থিং এর জন্য আর্টিকেল হচ্ছে এ। আরেকটা বিষয় হচ্ছে থিং এর জন্য আর ইউজ, ইউ এর উচ্চারণের ভিত্তিতে এর পূর্বে, তাহলে এর পূর্বে হচ্ছে এ, কারণ ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে এখানে ইউ, সো এখানে উত্তরটা হচ্ছে ডি নাম্বার।
আচ্ছা, এগুলো মূলত আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে একটা বিষয় একটু ক্লিয়ার করছি। এখানে এই নিয়মটা একটু খেয়াল করবেন। তুলনার ক্ষেত্রে প্রপার নাউনের পূর্বে এ বা এন বসে। এই ক্ষেত্রে প্রপার নাউনটি কমন নাউন হয়। সম্মানিত ব্যক্তি বোঝাতে এ প্লাস মিস্টার, মিসেস বা মিস হয়। কারো মতো বা কোনো ব্যক্তি এরূপ নামের একজন, এসব অর্থে নামের অর্থে আমরা ব্যবহার করব হচ্ছে আর্টিকেল হিসেবে এ। আই টকড টু এ দালাই লামা। এখানে আমি দালাই লামার মতো একজনের সাথে কথা বলেছি। এখানে দালাই লামা কিন্তু প্রপার নাউন। মনে রাখবেন, ব্যক্তির প্রপার নাউনের সামনে কিন্তু সাধারণত আর্টিকেল দি ব্যবহার করা হয় না। এখানে এই আর্টিকেলটাকে কমন নাউন হিসেবে বানাতে এর সামনে এই দালাই লামা প্রপার নাউনকে কমন নাউন বানাতে এর সামনে আমরা আর্টিকেল হিসেবে এ দিতে পারি। সো এগুলো হচ্ছে যে প্রপার নাউনকে কমন নাউন বানানোর ক্ষেত্রে ওই প্রপার নাউনের সামনে এ বা এন দেওয়া যায়। এটা নাউন অধ্যায়ের মূলত আলোচনা, তারপর এখানে দেখানো হয়েছে। এ মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড। মিস্টার করিম নামের একজন গ্রেপ্তার হয়েছে। সো এইভাবে মিস্টার বা মিসেস এর সামনেও কিন্তু আমরা কি দিতে পারি? আর্টিকেল দিতে পারি, এ বা এন, উচ্চারণ অনুযায়ী যেটা হবে সেটাই। এখন আপনাদের আরেকটা বিষয় খেয়াল করেন, এখানে অতিরিক্ত কিছু বিষয় যেগুলো আমি বোর্ডে দেখাইনি। মাস্ট নাউন হিসেবে ব্যবহৃত হলে এর সামনে এ বসবে। কি বললাম? মাস্ট। ইট ইজ এ মাস্ট। দেখেন, এটা অবশ্যই বা এটা অবধারিত। সো এখানে যখন এই যে পরের মাস্ট এখানে কিন্তু নাউন হিসেবে আছে। সো এরকম যদি মাস্টকে আমরা নাউন হিসেবে বোঝাতে চাই তবে তার সামনে আর্টিকেল হিসেবে এ দিব। এটা একটু খেয়াল রাখবেন। আরেকটা নিয়ম হচ্ছে মেনি এ অথবা এন তারপরে নাউন সিঙ্গুলার হয়। এই যে মেনি এ ম্যান। এ বা এন কেন বলছি? কারণ পরের নাউনের উচ্চারণটা যা হবে সেই অনুযায়ী এ বা এন হবে। তো মনে রাখবেন, মেনি ডট ডট নাউন থাকলে, সিঙ্গুলার নাউন থাকলে মাঝখানে এ বা এন ইউজ করতে হবে। যেমন মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট, এই যে এখানে এ হচ্ছে আর্টিকেল ইউজ করেছি, কারণ ম্যান উচ্চারণের ক্ষেত্রে এ প্রযোজ্য। এরপরে বেশ একটু কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলোর সাথে আর্টিকেল এ বসে। এটা আসলে মূলত মুখস্থ করার বিষয়, এটা জানার বিষয়, এটা কোনো নিয়ম না। যেমন এ ফিউ, এ লিটিল, এ গুড মেনি, এ গ্রেট মেনি, এ নাম্বার অফ, হ্যাঁ। তারপরে ইন এ ফিক্স, এই যে দেখেন আর্টিকেল এখানে এ আছে, এগুলো ইন এ নাটসেল মানে সংক্ষেপে, এগুলো অটোমেটিক এ থাকে। এই সমস্ত ফ্রেজগুলো আপনারা যখন ইডিয়মস এন্ড ফ্রেজ অধ্যায় পড়বেন তখন এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা রাখতে হবে। এখন এখান থেকে আমি যা বোঝালাম এর মধ্যে থেকে উত্তর করবেন হচ্ছে কোশ্চেন 30, 31, 32, তিনটা প্রশ্ন। কোশ্চেন 30, 31, 32 এই তিনটা প্রশ্ন একটু সলভ করবেন। দেখি চিন্তা করেন এগুলোর উত্তর কি হতে পারে, আমি ব্যাখ্যা করছি এখনই। 30, 31 and 32। 30 নম্বরে বলা আছে আই সি ইউ আর ওরসত, মানে হচ্ছে এটার উত্তরটা কি হতে পারে? এই যে দেখেন ওরসত হচ্ছে একজন, এটা একটা প্রপার নাউন, সো এখানে আনসার হবে এ। মানে আমি ওরসতের মতো বা উইলিয়াম ওরসতের মতো তোমাকে দেখেছি, বা আমি মনে করি তুমি হচ্ছেন একজন উইলিয়াম ওরসত। 31 নম্বর ইকবাল, এখানে কিন্তু আই আছে উচ্চারণে, ই, ইকবাল মানে রস্য ই, সো এখানে উত্তর হবে হচ্ছে এন। 31 এর উত্তর হবে এন। 31 কিন্তু ভুল করেন না, এখানে কিন্তু এ হবে না। প্রপার নাউন হলে আমি বলছি তার পূর্বে এ অথবা এন হবে, সেটা প্রপার নাউনের উচ্চারণের উপর বেস করে। সো 31 এর উত্তরটা হবে এন, যেহেতু এখানে ইকবালের আই আছে প্রথম অক্ষর। 32 এর উত্তর হচ্ছে মেনি এ ম্যান। এখানে ওই যে তো সহজ আছে, মেনি এ ম্যান। মেনি এর পরে ডট ডট সিঙ্গুলার নাউন থাকলে মাঝখানে আর্টিকেল হিসেবে দিব হচ্ছে এ বা এন। ওকে, হ্যাঁ, এগুলো আশা করি বুঝতে পেরেছি সবাই। আমি এই যে 37 নাম্বারটা দেখেন, সুগার ইজ এ নাইস ইন এ কাপ অফ টি। এই যে এটা একটা ফ্রেজ আকারে, ইন এ কাপ অফ টি, হ্যাঁ, এটা ফ্রেজ আকারে এ ব্যবহার করা হয়েছে। এরপর ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে আমি আপনাদেরকে নিয়ম বুঝিয়ে দিয়েছি অলরেডি, তারপরে আমি আরেকবার একটু ক্লিয়ার করছি। এখানে কোন নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে তার পূর্বে আমরা দি বসাবো। এক্ষেত্রে সোর্স উল্লেখ থাকতে পারে, তারপরে শূন্যস্থান দিয়ে নাউন প্লাস প্রিপজিশন থাকতে পারে, প্রিপজিশন প্লাস দি প্লাস নাউন থাকতে পারে, বাক্যের মধ্যে কোথায় কোনো না কোনো ইঙ্গিত থাকতে পারে, হ্যাঁ, পাশাপাশি নতুন বাক্য থাকবে যেখানে হিন্টস থাকবে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে সেখানে দি বসবে। আমরা খেয়াল করে প্রথমেই বলেছিলাম যে দি বসবে বা বাক্যটাতে যে নির্দিষ্ট করা আছে নাউনটা, সেটা বুঝবো কি করে? এই কয়টা পয়েন্ট আপনারা একটু স্ক্রিনশটে রেখে দিবেন বা এই কয়টা পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে এই লাস্টের দুইটা একটু বোঝা যায় না অনেক সময়, এটা একটু খেয়াল করেন। বাক্যের মধ্যে কোথায় কোনো ইঙ্গিত থাকবে, পাশাপাশি নতুন বাক্য যেখানে হিন্টস থাকবে। আমরা উদাহরণ দিয়ে ক্লিয়ার করছি জিনিসগুলো, পাবো ধীরে ধীরে, এক সবগুলোই পাবো। আচ্ছা, এগুলো হচ্ছে ব্যক্তি অঙ্গ প্রত্যঙ্গের নামের পূর্বে আমরা হচ্ছে এখানে প্রশ্ন উত্তর করছি আপনাদেরকে। আর 40 এবং 41
40, 41, 42 এই তিনটা বলতে হবে কি উত্তর হতে পারে। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে উত্তরটা এ হবে না, এন হবে না, ডি হবে, সেটা বোঝার চেয়ে জরুরি হলো কেন কোনটা হচ্ছে। এটা কিন্তু খেয়াল রাখবেন, কারণ আর্টিকেল অধ্যায়ে অপশন কম, কিন্তু আগে বুঝতে হবে যে সেটা কেন কি হচ্ছে। যেমন 40-এ ডু ইউ প্রেফার টাউন অর কান্ট্রি, এখানে আর্টিকেল হিসাবে দুইটাতে দি বসবে। কেন? কারণ হচ্ছে আপনাকে বিকল্প অপশন চুজ করতে বলা হয়েছে। যখন অর দিয়ে দুই পাশে দুইটা নাউন দেওয়া হচ্ছে, এখন আপনাকে কিন্তু দুইটা অপশন ফিক্সড করে দেওয়া হচ্ছে যে টাউন না কান্ট্রি। যেহেতু দুই পাশে দুইটা বিকল্প আকারে ফিক্সড করা আছে, অতএব আমাকে এখানে ইউজ করতে হবে হচ্ছে নির্দিষ্ট অর্থে আর্টিকেল হিসাবে দি। সো এখানে পেপারের পর ইউজ করতে হবে দি। ওকে, পেপার, তারপর দা টাউন অথবা দা কান্ট্রি, যে কোনো একটা। 41 নাম্বার, মাইলস ইজ এ পপুলার ব্যান্ড ইন বাংলাদেশ। এখানে এই মাইলস কিন্তু মাইলস ব্যান্ডের একটা নাম, মানে ব্যান্ড দলের নাম। হ্যাঁ, এটা আমরা অনেকেই চিনি। সো এখানে দা হবে আর্টিকেল। পরেরটা, দা ওয়াটার অফ দিস পন্ড, এটা আগেই বলেছিলাম, এই যে পুকুরের পানি, ওয়াটার আনকাউন্টেবল নাউন, তারপরে এখানে দি বসছে, কারণ এখানে পুকুরের পানি, এই পানির উৎসটা উল্লেখ করা আছে। সো উৎস উল্লেখ করা অর্থে এটা নির্দিষ্ট, আর নির্দিষ্ট মানেই হচ্ছে সেটি চোখ বুঝে হবে দি। সো এখানে হবে দি। অনেক উদাহরণ দিচ্ছি, আমার সাথে এক্সাম্পল গুলো পড়লে আপনাদের কিন্তু কষ্ট করে বইও পড়তে হবে না। সো মনোযোগ দিয়ে একটু চেষ্টা করি বোঝার। এরপরে 44 নাম্বার, হি ইজ দা ম্যান অফ দা ম্যাচ। এখানে কেন ম্যানের সামনে দি বসলো? আমরা তো ম্যানের সামনে অনেকবার আর্টিকেল এ ব্যবহার করেছি, কিন্তু 44 নাম্বার একটু দেখেন কেন এখানে আমরা ম্যানের সামনে দি ব্যবহার করলাম। কারণটা হচ্ছে এই যে অফ দা ম্যাচ বা অফ দা সিরিজ, সিরিজের একজন শ্রেষ্ঠ লোক বা সিরিজের প্রধান বা সিরিজের শ্রেষ্ঠ বা সিরিজের সেরা। সো এইখানে কিন্তু এই যে এই ম্যানটা এখন হচ্ছে প্রপার নাউনকে ইঙ্গিত করছে। সো এখানে আমরা আর্টিকেল হিসাবে ব্যবহার করব দি। আশা করি বুঝতে পেরেছি। এরপরে কোশ্চেন 47 এবং 48, কোশ্চেন 47 and 48। 47-এ বলা আছে হি পুলড দা বয়, এখানে দা বয় হবে কারণ এখানে নির্দিষ্ট করা হচ্ছে বাই দা ইয়ার। ইয়ার মানে কি? কান। দেখেন এখানে ওই যে বলছিলাম অঙ্গ প্রত্যঙ্গকে নির্দিষ্ট করে বোঝালে দি হয়। আমি আবারও বলছি, এখানে উত্তর দি কেন হলো এটা আগে বুঝবেন। হি পুলড দা বয় মানে সে সব বালককে কানছে না, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে একটা বালককে টেনেছে। তাহলে এখানে হি পুলড দা বয় বাই দা আর্ট, মানে কানে ধরে একটা বালককে বা ওই বালকটিকে টেনে নিল। সো এখানে উত্তর হচ্ছে দিদি। 48 দা ফিজিসিয়াস্ট, এখানে দি হবে কেন? কারণ ফিজিসিয়াস্ট একটা পেশার নাম। সো এখানে দি আর্টিকেল ইউজ করতে হবে। আমরা বলছিলাম পেশার নামের ক্ষেত্রে দি। হি জয়েন্ট দা আর্মি, এখানে দেখেন এই যে পেশার নাম আর্মি, সো পেশা বা পদবীর ক্ষেত্রে আমরা ইউজ করব দি। এটাও ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছি। এরপরে একবার বলেছিলাম পৃথিবীতে একটাই আছে এমন স্থানবাচক নাম। এখানে অনেক স্থানবাচক নাম আছে, আপনারা এটা পড়বেন। তবে এখানে আমার যেটি দেখানো জরুরি সেটি হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো দি বসবে। আটলান্টিক, ইন্ডিয়ান ওশেন দি বসবে। কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে দ্বীপের নাম সিলন। এই সিলন দ্বীপটা একটু খেয়াল রাখবেন, সিলন দ্বীপ, এইটার সামনে কিন্তু আমরা আর্টিকেল হিসাবে কোনো আর্টিকেল ইউজ করব না। এভারেস্ট, এর সামনে আর্টিকেল হিসাবে দি ব্যবহার করব না। এই যে হলুদ সবুজে লেখা আছে না, এটা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। সিলন এবং এভারেস্ট, সিলন হচ্ছে দ্বীপ এবং এভারেস্ট হচ্ছে পর্বত, এগুলোর সামনে আর্টিকেল হিসেবে দি ব্যবহার করা যাবে না। ওকে, এরপর পৃথিবীতে একটাই আছে এরকম সংবাদপত্র, ধর্মগ্রন্থ, এগুলো আপনারা পড়লে পারবেন, বই পড়বেন। দিকের নাম সাউথ, নর্থ, স্কাই, আর্থ, আকাশের নাম, এগুলো দি বসবে। জাহাজের নাম টাইটানিক, এমভি নেলসন, একটু দেখে নেন, নেলসন একটা জাহাজের নাম। ট্রেনের নাম উল্কা, পদ্মা এক্সপ্রেস, হ্যাঁ, এয়ারওয়েজ, এগুলো সব হচ্ছে দি বসবে। 49 এবং 50 উত্তর করব সবাই। 49 এবং 50 যারা ক্লাস দেখছি একটু চেষ্টা করি নিজেরা আগে থেকে উত্তর করতে। কি হবে বলেন? প্রশ্নগুলো নেওয়া হয়েছে এক্সপার্ট ইংলিশ বই থেকে। যারা জব প্রিপারেশন নিচ্ছেন এক্সপার্ট জব ইংলিশ বইটি আশা করি পড়বেন, কারণ এক্সপার্ট জব ইংলিশ বইটি হচ্ছে সবচেয়ে ভালো লাগার একটা বই আমার। কারণ এই বইতে বিসিএস এর প্রশ্নগুলো বা জবের প্রশ্নগুলো, ব্যাংকের প্রশ্নগুলো সুন্দরভাবে উল্লেখ করা আছে এবং ভিডিও ক্লাস সংযোজন করা আছে। 49, 50, 49 এর উত্তর হবে দি। কেন? দ্য মেঘনা ফলস ইনটু বে অফ বেঙ্গল, তার মানে মেঘনা নদী কোন নদীর উপর পতিত হয়েছে, সরি কোন উপসাগরের উপর? বঙ্গোপ উপসাগর। আমরা জানি বঙ্গ উপসাগর একটাই, সেখানে দি আর্টিকেল ইউজ করব। আন্দামানস, এখানে দি ইউজ করব, আন্দামান দ্বীপপুঞ্জ, এখানে দি। ইন দা ইন্ডিয়ান ওশেন আছে কোথায়? ইন্ডিয়ান ওশেন মানে ভারত মহাসাগরে। সো ভারত মহাসাগর একটাই, সো এখানে দিব দি, খুব সহজ।
এরপর সলভ করব হচ্ছে 52 এবং 53। 52 53 এটা পারবেন, এটা লাগবে না, 52 53 একবার পেয়েছিলাম আমরা। আচ্ছা, এরপরে হচ্ছে 55 এবং 56 এই দুইটা, 55 and 56। প্র্যাকটিসটা খুব জরুরি। আমরা এতক্ষণ যে নিয়মগুলো আলোচনা করেছিলাম বোর্ডে, সেই নিয়মগুলো ভালোভাবে বুঝে নিতে হলে প্র্যাকটিস করতে চেষ্টা করেন আমার সাথে। কোশ্চেন 55 and 56। 55 নেলসন এই যে একটা জাহাজের নাম, সো এখানে আমরা দিয়ে দিব আর্টিকেল হিসাবে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। নিচের কোনটা কারেক্ট? কারেক্ট না ইনকারেক্ট? কোনটা কারেক্ট? 56 নম্বরে খেয়াল করেন, 56 উত্তরটা হচ্ছে এ নাম্বার, এ নাম্বারটা সঠিক। রাজবাড়ি এটা হচ্ছে আমার জেলার নাম আর কি, এটা আমার জেলা, এই জন্য উত্তর দেয়নি, বরং এটা কিন্তু প্রশ্ন আকারে এসছে। দেখেন আমার জেলার নামে প্রশ্ন আসে। রাজবাড়ি ইজ অন দা পদ্মা, এখানে পদ্মা হচ্ছে প্রপার নাউন, এই জন্য এই প্রপার নাউনের সামনে দিয়ে দিব। কিন্তু এই যে জেলার নাম যখন প্রপার নাম, এই তখন এই জেলা প্রপার নাম হলেও এর সামনে কিন্তু আর্টিকেল হিসেবে দি ব্যবহার করা যাবে না। সো এটাই হচ্ছে সঠিক। বি নাম্বার ভুল, কারণ দি বসেছে। সি নাম্বার ভুল, কারণ পদ্মার সামনে দি নাই। ডি নাম্বার ভুল, কারণ পদ্মার সামনে ডি নাই। আশা করি বুঝতে পেরেছি। এরপর হচ্ছে আপনাদেরকে এই যে এগুলো দেখিয়েছিলাম, একক নাম এবং হচ্ছে বড় নাম, এগুলো আপনারা পারবেন। তারপরে যে কম্পারেটিভ ডিগ্রি ক্ষেত্রে যত তত বোঝাতে দি প্লাস কম্পারেটিভ, অফ দা টু, অফ দা টুইন, অফ দা পেয়ার, এখানে দি বসবে। তারপর হচ্ছে এই যে দা প্লাস কম্পারেটিভ, অফ দা টু যুক্ত বাক্যে দা প্লাস অর্ডিনাল, এটাও আপনাদেরকে দেখিয়েছি, অর্ডিনাল নাম্বারের ক্ষেত্রে দা বসবে। সুপারলেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দি বসবে, এটা বলেছি। সুপারলেটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে দি বসবে না, এই যে দা এখানে কেটে রেখেছি কিন্তু, হ্যাঁ, দা মোস্ট বিউটিফুললি, এখানে ফুললি আছে, এই জন্য এখানে দা বসবে না। তারপরে ভাষার নামের পূর্বে, এটা মনে হয় আপনাদেরকে বলা হয়নি, ভাষার নামের পূর্বের বিষয়টা হচ্ছে সাধারণত ভাষার নামের পূর্বে দি বসে না। যদি ওই ভাষা দিয়ে ওই ভাষার মানুষকে বা জাতিকে বোঝাতে হয় তাহলে দি বসে, এটা অল্প করে হয়তো বলেছি। ম্যান ওমেন দ্বারা সমগ্র জাতিকে বোঝাতে আর্টিকেল হিসাবে দি ব্যবহার করা যাবে না, এটা খেয়াল রাখবেন। যেমন ম্যান ইজ মর্টাল, এখানে কিন্তু দি ব্যবহার করা যায় না। এখন আমরা সলভ করব কোশ্চেন 57 and 58। 57 and 58 এইগুলো সহজ আছে, তারপরে একটু বলে দিচ্ছি আমি। 57 হি ভিজিটেড ইউএসএ লাস্ট ইয়ার। ইউএসএ এই যে 3 বর্ণ দিয়ে আছে, অর্থাৎ এই 3 বর্ণের অ্যাক্রোনিম করা আছে, এখানে আমরা ব্যবহার করব হচ্ছে দি আর্টিকেল। 58 নাম্বার উই ওয়েন্ট ন্যাশ। দেখেন এখানে কানাডা প্রথমটা হচ্ছে এক অক্ষরের, মানে সরি এক শব্দের, সেক্ষেত্রে আমরা ইউজ করব কোনো আর্টিকেল ইউজ করব না, তাহলে উত্তর হতে পারে বি এবং ডি। আর ইউএসএ হচ্ছে 3 বর্ণ একসাথে করা আছে, সো এখানে দি হবে, সো এখানে দি আর্টিকেল ইউজ করতে হবে। তাহলে আলটিমেটলি 58 এর উত্তরটা হচ্ছে বি নাম্বার। এরপর 60 নাম্বার দা আর্লিয়ার দা বেটার, কারণ পরের অংশে কম্পারেটিভের সামনে দি আছে, সো এখানে ডাবল কম্পারেটিভ হবে, সো এখানে উত্তরটা হবে দা। লুইস ড্যাশ 14th, এখানে দেখেন 14th এটা ক্রমবাচক শব্দ না, অর্ডিনাল নাম্বার, সো অর্ডিনাল নাম্বারে আমরা ব্যবহার করব হচ্ছে দি, সো এখানে লুইস দা 14th, তাহলে এখানে দি প্রথমটার জন্য, আর পরেরটার জন্য হবে অজ ড্যাশ বেনিভোলেন্ট কিং। এখানে কি উত্তর হবে বলেন? 62 নাম্বার। এখানে যেহেতু কিং আছে কমন নাউন, সো এখানে অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে অনেকগুলো দয়ালের মধ্যে তিনি ছিলেন একজন, সেখানে আনসারটা হবে হচ্ছে এ। তাহলে আলটিমেটলি 62 এর আনসারটা হচ্ছে এ নাম্বার। পরেরটাতে এ বসবে, কারণ কিং কে নির্দেশ করতে বি এর উচ্চারণ অনুযায়ী এখানে এ। আর প্রথমটা 14th এটা হচ্ছে আপনার ক্রমবাচক শব্দ, অর্ডিনাল, এর জন্য হচ্ছে দি। আচ্ছা, মোটামুটি আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করলাম, আরো কিছু এমসিকিউ সলভ করব, আর মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে। আশা করি মনোযোগ দিয়ে পুরোটাই দেখবো, আমরা শেষ করব। পরের নিয়মটা হচ্ছে আনকাউন্টেবল নাউন বা ম্যাটেরিয়াল নাউনের সামনে আর্টিকেল হিসাবে কখন দি বসতে পারে, এটা আমি দেখিয়েছি অলরেডি, যদি নাউনের সোর্স উল্লেখ থাকে। এই যে রোগের নামের ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম যে পরে দেখাবো, এইডস ও অন্যান্য রোগের নামের সামনে দি বসে না, এটা মনে রাখবেন। কিছু কিছু রোগের নামের সামনে দি বসবে, সেই রোগের নামগুলো এখানে উল্লেখ করা আছে। রোগের নামগুলো একটু পড়ে নেন আমরা। দা গট মানে হচ্ছে গেটে বাত, দা মেজালস মানে হচ্ছে হাম, দা মাবস মানে হচ্ছে কণ্ঠপ্রদাহের যে রোগ। সো এই 3টা রোগের নামের সামনে আমরা সাধারণত দি ব্যবহার করব। আবার হার্ট অ্যাটাকের সামনে কিন্তু আমরা আর্টিকেল হিসাবে এ ব্যবহার করি। এরপর লেখকের নাম দ্বারা সাহিত্য বোঝাতে দি ব্যবহার করব
না, এখানে কিন্তু লেখকের নাম দ্বারা সাহিত্য বোঝাতে দি ইউজ হবে না। তার মানে আই হ্যাভ রিড শেক্সপিয়ার, এখানে দি এর কোনো প্রয়োজন নাই, আমি দি দিয়ে আবার কেটে দিয়েছি। বাদ্যযন্ত্রের নামের বেলা এটা আমি অলরেডি বলেছি, আই ক্যান প্লে দ্য ফ্লুট অথবা আই হ্যাভ এ ফ্লুট। যদি বাজানো অর্থে বুঝি তাহলে দি, আর যদি থাকা অর্থে বোঝায় তাহলে আর্টিকেল এ বা এন। এটা একটা নতুন নিয়ম, অ্যাডজেক্টিভের পূর্বে দি বসানো। আমরা এটা নাউন অধ্যায়ে হয়তো শিখেছি। দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে এইখানে যে দা ভার্চুয়াস বোঝানো হচ্ছে এটি কিন্তু তখন নাউন হয়ে যায়। দা ভার্চুয়াস মানে কি, সৎ ব্যক্তিরা বা ধার্মিক ব্যক্তিরা, সো এখানে দা বসতে পারে। যদি অ্যাডজেক্টিভ দ্বারা প্লুরাল নাউন সেন্স বোঝানো হয় তখন আবার দি বসবে। এরপরে দুটি প্রপার নাউনের মধ্যে তুলনা ক্ষেত্রে কিন্তু দি বসতে পারে। এগুলো স্পেশাল ইউজেস বোঝাচ্ছে, বেশ অ্যাডভান্স লার্নিং, এগুলো জানতে হবে আপনাকে। কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, হ্যাঁ এখানে কিন্তু দা ইউজ করতে হবে, কারণ এখানে কাজী নজরুলকে শেলির সাথে তুলনা করা হচ্ছে। সো দুটি নাউনকে তুলনার ক্ষেত্রে দি বসবে। তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউনকে কমন নাউন তৈরি করতে হলে তার সামনে দি ইউজ করতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউনকে কমন নাউন বা কমন নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করতে হলে এদের সামনে দি ব্যবহার করতে হয়, এটা আমরা বলেছি। এগুলো সব অ্যাডভান্স লার্নিং। সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার নাউনের সামনে দি, হ্যাঁ দি প্লাস, এইটা একটু গুরুত্বপূর্ণ নিয়ম, আপনাকে এই নিয়মটা একটু শিখতে হবে, আমার সাথে মনোযোগ দিবেন। সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি ব্যবহার করা হয়। এক্ষেত্রে বাংলায় দি এর কোনো অর্থ হবে না, যেমন দা প্লাস সিঙ্গুলার নাউন প্লাস বি ভার্ব প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউন। স্ট্রাকচার হচ্ছে ভালো, আপনি এই উদাহরণটা মনে রাখেন। দা কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, দা কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। এখানে এই যে দা কাউ সিঙ্গুলার নাউন, কিন্তু জাতি বোঝাতে, সমগ্র জাতি বোঝাতে দি ব্যবহার করছি। ইজ এ ইউজফুল অ্যানিমেল, এই যে লাস্টে এ বা এন আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে সিঙ্গুলার নাউন। তার মানে হচ্ছে গরু হচ্ছে উপকারী প্রাণী। এরপরে লাস্ট দেখেন, প্রবাদ প্রমোচনের ক্ষেত্রে কিন্তু আবার ইডিয়মস এন্ড ফ্রেজ মানে ইডিয়মস এন্ড ফ্রেজের ক্ষেত্রে কিন্তু আমরা আবার আর্টিকেল ইউজ করতে পারি। সেগুলো থাকবে সরাসরি আর্টিকেল আগে, যেমন ইন দা রং, বাই দা হর্নস, হ্যাঁ তারপর হচ্ছে ইন দা নো, অন দা ওয়েন, রাসমান, এরকম ক্ষেত্রে বেস ফ্রেজালের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আর্টিকেল ইউজ হবে। এগুলো আপনারা ইডিয়মস এন্ড ফ্রেজ যখন পড়বেন বুঝতে পারবেন। সো এখন হচ্ছে আপনার পালা, কোশ্চেন 69 এন্ড 70। 70 অলরেডি পারি আমরা, ওয়াটার এখানে দি বসবে কারণ হচ্ছে নির্দিষ্ট করা আছে। I cannot forget kindness with which he treated me, এখানে দেখেন কাইন্ডনেস এর আগে দি বসাতে হবে। কেন দি বসাতে হবে? কারণ কাইন্ডনেস মানে আই ক্যান নট ফরগেট, কাইন্ডনেস মানে মহানুভবতা বা দয়া বা উদারতা, উইথ হুইচ হি ট্রিটেড মি, যে দয়া নিয়ে সে আমার সাথে আচরণ করেছে সেই দয়াটা আমি ভুলতে পারি না। সো এখানে কাইন্ডনেসটাকে নির্দিষ্ট করা হয়েছে। কেন নির্দিষ্ট করা যাচ্ছে? কারণ ওই যে যেই দয়াটা দেখে সে ট্রিট করেছে, সো এখানে কিন্তু একটা ইঙ্গিত আছে। আমরা বলছিলাম বাক্যের মধ্যে নাউনের ইঙ্গিত থাকতে পারে। সো এখানে কাইন্ডনেসটাকে আমরা আনসার করবো হচ্ছে দি দিয়ে। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর আমি পরের উদাহরণগুলো দেখাচ্ছি। যেমন কোশ্চেন 75, 76, 77, এই তিনটা প্রশ্ন আনসার করব আমরা একসাথে। আপনারা একটু দ্রুত নিজেরাই উত্তর করার চেষ্টা করেন। 75, 76 এবং 77, তিনটা একসাথে। 75 আমি বলেছি উত্তর কোনটা হবে তার আগে বোঝা উচিত কেন হবে। হ্যাঁ, আমরা কিন্তু আগে ডিফারেন্ট করব যে ডেফিনিট আর্টিকেল বসবে না ইনডেফিনিট আর্টিকেল বসবে, এটা তো মাথা থেকে যেন বের না হয়। এটা আগে বুঝবেন, তারপরে হচ্ছে আপনারা এ এন্ড ডি কোনটা হবে বা ক্রস হবে সেটা খোঁজ করবেন। আমি কিন্তু লাস্টের দিকে আপনাদের ডি এর উচ্চারণ দেখাবো, আরো বেশ কিছু মজাদার বিষয় আছে, সেগুলো মিস করা যাবে না, কারণ আর্টিকেল সম্পর্কে পুরো ডিটেইলস বোঝাতে আসছি। 75 আই উড লাইক টু হ্যাভ ড্যাশ পিয়ানো, এখানে উত্তরটা হচ্ছে এ, মানে আমার একটা পিয়ানো থাকে এটা আমি চাই বা এই বিষয়টা আমার ভালো লাগে। সো এখানে এ হবে আর্টিকেল, মানে থাকা অর্থে। তাহলে 75 উত্তর হচ্ছে ডি নাম্বার, মানে এ হবে আনসার। 76 হবে দা ভার্চুয়াস, কারণ ওই যে এখানে আর আছে প্লুরাল ভার্ব, সো আমাকে মনে রাখতে হবে ভার্চুয়াস এখন আর অ্যাডজেক্টিভ নাই। সো এরকম অ্যাডজেক্টিভের পরে যদি আপনার ভার্ব দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এই অ্যাডজেক্টিভটাকে নাউন তৈরি করতে হবে, বিধায় আমাকে এই নাউনের আগে ব্যবহার করতে হবে হচ্ছে আর্টিকেল হিসেবে দি। কারণ দি দিয়ে তখন এখানে বোঝানো হবে যে এই অ্যাডজেক্টিভটা প্লুরাল ভার্সন বোঝানো হচ্ছে। যেমন আমরা জানি দি পোর মানে গরিব লোকেরা, দা ভার্চুয়াস মানে হচ্ছে ধার্মিক লোকেরা, তখন এটা হচ্ছে নাউন বোঝাচ্ছে। 77 কাজী নজরুল ইসলাম, এখানে ইজ দা হবে। কেন দি হবে? কারণ নজরুলের সাথে শেলির তুলনা করা হচ্ছে, আর আমরা বলেছি যে দুটি প্রপার নাউনের সাথে একটি অন্যটির কম্পেয়ার বা তুলনা করা বোঝালে তখন আমরা এখানে তুলনাবাচক হিসাবে আমরা ব্যবহার করব হচ্ছে আর্টিকেল হিসাবে দি।
অথবা অনির্দিষ্ট তুলনা বসালে এ বসাবো। সো এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, নজরুল ইজ দা হবে, হ্যাঁ এখানে স্পেসিফিক বোঝানো হচ্ছে। সো এই প্রপার নাউনের সামনে দেবো দি, নজরুল ইজ দা শেলি অফ বাংলাদেশ। এখানে নির্দিষ্ট করার কারণ হচ্ছে যে অফ দ্বারা এখানে সোর্স উল্লেখ করা রয়েছে। আশা করি বুঝতে পেরেছি। এরপর হচ্ছে যাব আর কয়েকটা নাউনে, আমি এগুলো একটু অ্যাডভান্স লার্নিং দেখাচ্ছি, সো মনোযোগ দিয়ে দেখতে হবে। আর্টিকেল আগের গুলো সহজ ছিল, এখন একটু জটিল। ৭৮ এবং ৭৯ কি হবে আনসার? চিন্তা করেন প্রিয় দর্শক, ৭৮ এবং ৭৯ কি হচ্ছে আনসার? ৭৮ নাম্বার মাদার রোজ ইন হার, ৭৯ নাম্বার দ্য অনেস্টি, সরি বলে দিলাম না, অনেস্টি অফ রহিম ইজ ইনভাইয়েবল। হ্যাঁ এটা 79 নাম্বার তো স্পষ্টই বুঝতে পারছি এখানে দি হবে, 78ও দি হবে, কারণ এখানে হচ্ছে দা মাদার বলতে মাতৃত্বকে বোঝানো হচ্ছে। সো এখানে দা মাদার, মাদার কিন্তু আর কমন নাউন নাই, সো এখানে মাদার দ্বারা মাতৃত্ব বোঝাচ্ছে, অ্যাবস্ট্রাক্ট সেন্স দিচ্ছে। সো কমন নাউনকে অ্যাবস্ট্রাক্ট বানাতে হলে তার সামনে আমরা দি দিতে পারি। সো ৭৮ উত্তর হচ্ছে বি, ৭৯ উত্তর হচ্ছে বি। আচ্ছা ৮০ নাম্বারটা আমি আলোচনা করেছি অলরেডি, ৮২ এবং ৮৩ এই দুইটা কোশ্চেন। 82 এন্ড 83 কি হতে পারে আনসার? আপনারা অনেকে উত্তর করছেন আমি দেখতে পাচ্ছি, যেমন জিন্নাত তারা আছেন, শরীফুল ইসলাম আছেন, মাহমুদুল ইসলাম শামিন আছেন, শারমিন তন্নি আছেন, মেঘবৃষ্টি আছেন, সৌরভ বৌশি আছেন, মোহাম্মদ রেজাউল করিম, জিন্নাত। হ্যাঁ আপনাদের অ্যাক্টিভিটি ভালো থাকলে কিন্তু আমার ক্লাস নিতে ভালো লাগবে। কোশ্চেন 82 and 83, 82 তে বলা আছে নিচের কোন বাক্যটি শুদ্ধ? এ লায়ন ইজ ফেরোসাস অ্যানিমেল, দ্য লায়ন ইজ ফেরোসাস অ্যানিমেল, দ্য লায়ন ইজ এ ফেরোসাস অ্যানিমেল। আসলে কোনটি হচ্ছে এখানে উত্তর? 82 এবং 83 সলভ করবেন। কোশ্চেন 82 হচ্ছে 3 নাম্বার, দ্য লায়ন ইজ এ ফেরোসাস অ্যানিমেল। এটা স্ট্রাকচার আপনাদের মনে আছে হয়তো, দ্য লায়ন ইজ এ ফেরোসাস অ্যানিমেল। 83 হবে হিজ ফেম ইজ অন দ্য ওয়ে, এখানে এটা হচ্ছে ফ্রেজ হিসাবে এখানে দা হবে, হিজ ফেম ইজ অন দ্য ওয়েন। এরপর এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এটা তো প্রবাদ বাক্য, সেখানে আপনারা পারবেন এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এরপরে এ বার্ন চাইল্ড ডেটস দ্য ফায়ার, দেখেন প্রবাদ বাক্য যখন আপনারা পড়বেন, সেই প্রভাবস গুলো যখন আপনারা পড়বেন তখনও কিন্তু আর্টিকেলের বিষয়টা খেয়াল রাখবেন। এই যে 86 নাম্বারটা এখানে কিন্তু একদম স্পষ্ট, হ্যাঁ প্রভাবস থেকে আসছে, প্রবাদ। এ বার্ন চাইল্ড ডেটস দ্য ফায়ার, এখানে উত্তরটা হচ্ছে 3 নাম্বার। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এগুলো সব মুখস্থ। ডু নট নেভার টেল এ লাই, এগুলো সব মুখস্থ আছে আপনাদের, আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখবো যেসব ক্ষেত্রে আর্টিকেল বসে না, অর্থাৎ ক্রস চিহ্ন বসে, সেই জায়গাগুলো আমাদের একটু জানতে হবে। ক্রস চিহ্ন যেখানে বসে, খেয়াল করেন সাধারণত প্রোনাউন, প্রিপোজিশন, ভার্ব, কনজাংশন এগুলোর পূর্বে আর্টিকেল বসে না। এ কথা আমি একদম শুরুর দিকে কিন্তু বলেছি। প্রোনাউন, প্রিপোজিশন, ভার্ব, কনজাংশন এগুলোর পূর্বে আর্টিকেল বসে না। পূর্বে বলতে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই তিনটার পূর্বে আর্টিকেল বসে, আমরা প্রথমে কিন্তু আলোচনা করেছি। আর যদি বলে নাউন আর্টিকেল কার জন্য বসে, তাহলে সেটা হচ্ছে নাউনের জন্য বসে, এটা আমরা অলরেডি শুরুর দিকে ভেঙে দিয়েছি। এবার চলে যাচ্ছি আর কিছু এক্সেপশনাল নিয়মে। এখানে একটু খেয়াল করেন, এই প্রশ্ন এটা সাধারণত ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, এটা একটু মনে রাখবেন। ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা আর্টিকেলের নাম, আনকাউন্টেবল নাউনের সামনে সাধারণত আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট করে বোঝালে আবার বসে। যেমন এখানে হোয়াট ডিড ইউ ইট ফর ব্রেকফাস্ট দিস মর্নিং, ব্রেকফাস্টের জন্য তুমি কি খাবার খেয়েছো সকালে, বা সকালে তুমি কি খাবার খেয়েছো। সো এখানে কিন্তু ফর ব্রেকফাস্ট, সরাসরি ফরের পরে ব্রেকফাস্টের আশ্রয়। সো এখানে আর নতুন করে কোনো আর্টিকেলের প্রয়োজন নাই, তার মানে তুমি সকালের জন্য কি খেয়েছো। পরেরটা আবার দেখেন, দ্য ব্রেকফাস্ট অফ মাই মাদার ইজ সিম্পল, এখানে দেখেন এই ব্রেকফাস্টকে আবার সোর্স উল্লেখ করা হচ্ছে। কার ব্রেকফাস্ট? মায়ের ব্রেকফাস্ট। তাহলে এখানে কিন্তু সোর্স উল্লেখ করার কারণে এখানে ব্রেকফাস্ট নির্দিষ্ট হয়ে গেছে, তখন আবার তার সামনে দিয়ে বসেছে। সো এগুলো আপনারা আশা করি মনে রাখবেন। রোগের নামের ক্ষেত্রে কখনো আর্টিকেল বসে, কখনো বসে না, এটা আমরা অলরেডি একবার দেখে আসছি। আবার এখানে দেখালাম যে আর্টিকেল কোথায় কোথায় বসে না, সেগুলো একটু আপনাদেরকে আলাদা করে আবার একটু দেখাই দিলাম।
যে ইটস বা অন্যান্য রাগের সামনে দি বসে না, কিছু বসে সেগুলো দেখাচ্ছি। পর্বতের ক্ষেত্রে দেখিয়েছি সিলন বা এভারেস্টের সামনে দি বসে না, অন্যান্য ক্ষেত্রে বসে। গো আর ইন বেড, এটা একটু খেয়াল রাখেন। গো এরপর আর্টিকেল সাধারণত বসে না যখন হোম, অ্যাব্রোড, হসপিটাল এগুলো থাকে। পার্থক্যটা হচ্ছে আপনি যদি গো এর পরে হোম, অ্যাব্রোড বা হসপিটাল বা স্কুল, কলেজ ওই উদ্দেশ্যে কেউ যায় তাহলে কিন্তু দি বসে না বা আর্টিকেল বসে না, এটা মনে রাখবেন। যেমন গো টু স্কুল, যদি স্টুডেন্ট স্কুলে যায় তাহলে দি বসবে না, কিন্তু কোনো কারণে যদি গার্জিয়ান স্কুলে যায় তখন আবার দি দিতে হবে। পরেরটা দেখেন, ইন বেড, বিছানায়, এর মাঝে কখনো আর্টিকেলের প্রয়োজন নাই, ইন দা বেড হবে না। আবার যদি বলি ইন দা হসপিটাল, কখন? যখন একজন রোগী হসপিটালে যাবে তখন ইন দা হসপিটাল। আর যদি হসপিটালের রোগ এই হসপিটালের উদ্দেশ্যে না যায়, অন্য কোনো উদ্দেশ্যে যায়, তাহলে সেটা হবে দি ব্যবহার করতে হবে, হ্যাঁ, আর নয় ব্যবহার করা যাবে না। মানে গো হসপিটাল অথবা গো টু দা হসপিটাল, দুটো দুই রকম। আচ্ছা, ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না, এটা নিয়ে কথা বলছি। জাতি বোঝাতে বসে, এগুলো আমরা জাস্ট কনফিউশন ক্লিয়ার করার জন্য ওভারঅল যে বিষয়টা দেখাতে চেয়েছিলাম সেগুলো দেখাচ্ছি। নির্দিষ্ট জেলার নামের পূর্বে দি বসে না, এটা আমরা দেখিয়েছিলাম। দা রাজবাড়ি বসে না, শুধু রাজবাড়ি বসে। সাহিত্যকর্ম, লেখকের নামদার, এটা লাগবে না, এটা অলরেডি বুঝিয়েছি। এখন প্রশ্ন সলভ করবেন হচ্ছে 88, 89 এবং 90, এই তিনটা। 88, 89, 90 এই তিনটা প্রশ্ন একটু সলভ করবেন। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি ক্লাসে। সলভ করবেন 88, 89, 90। সবাই আনসার করবেন। এই প্রশ্নগুলো মূলত এক্সপার্ট জব ইংলিশ বই থেকে নেওয়া, এক্সপার্ট ইংলিশ বইগুলো থেকেই নেওয়া। এক্সপার্ট অ্যাডমিশনের জন্য এক্সপার্ট অ্যাডমিশন ইংলিশ বই ফলো করি আমরা। মেঘ বৃষ্টি উত্তর করেছেন সানুল হক, এরপর হচ্ছে সৌরভ বসু, অনেকে উত্তর করেছেন। দেখি আমাদের উত্তরগুলো মিলছে কিনা, মিলেনি আমরা। নো আর্টিকেল ইজ ইউজড বিফোর, কার সামনে কোনো আর্টিকেল ব্যবহার করব না, উত্তরটা আছে প্রোনাউন। প্রোনাউনের সামনে আর্টিকেল হবে না, বাকিগুলোর সামনে হতে পারে। 15 নম্বর উত্তর হবে হচ্ছে লাভ ইজ সাচ এ বিউটিফুল থিং, এখানে লাভ হচ্ছে আনকাউন্টেবল এবং অ্যাবস্ট্রাক্ট সেন্স, সো এর সামনে আর্টিকেলের প্রয়োজন নেই, নো আর্টিকেল। আর পরেরটা হচ্ছে বিউটিফুল থিং, এটা আমরা হচ্ছে অনির্দিষ্ট সেন্সে এখানে দিব। 90, নো আর্টিকেল ইউজড বিফোর, কোনটার সামনে আর্টিকেল ব্যবহার করা যায় না, ম্যাটেরিয়াল নাউন। এইবার একটু এই জিনিসটা বোঝা দরকার আপনাদের। 90 নম্বরে কমন নাউনের সামনে বসে, কালেকটিভ নাউনের সামনে বসে, নাউন অফ মাল্টিটিউড এর সামনে বসে, মানে নাউন অফ মাল্টিটিউড মানে কালেকটিভ নাউনের বিভাজন। ম্যাটেরিয়াল নাউনের সামনে বসে না, কারণ ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সাধারণত আনকাউন্টেবল সেন্স দেয়, এটা একটু খেয়াল রাখতে হবে। আমরা এখানে 88 সাথে আর এটার সাথে একটু কনফিউজ আছে। দেখেন 88 তে বলা আছে নাউনের সামনে বসে, 88 নাউনের সামনে বসে, কিন্তু 90 বলছে ম্যাটেরিয়াল নাউনের সামনে বসে না। তাহলে আপনাকে দুইটাই মনে রাখতে হবে, ম্যাটেরিয়াল নাউন বাদ দিয়ে অন্য সকল নাউনের সামনে কিন্তু আর্টিকেল বসানো যায়। তবে ম্যাটেরিয়ালের সামনে বসবে যদি সেখানে স্পষ্ট করা থাকে বাক্য দিয়ে। এখানে তো বাক্য দিয়ে প্রশ্ন করেনি, জাস্ট আপনাকে সিম্পলি বেসিক নিয়ম থেকে জিজ্ঞেস করেছে, তখন আমাদের এই প্রশ্নের জন্য উত্তর করব হয়েছে এটা ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, এই ছিল মোটামুটি আপনাদের সাথে একদম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে যেটা জানাবো সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল দি এর উচ্চারণ কখন দি এবং কখন দা। এই বিষয়টা একটু মজার না, যে এটা আমরা অনেকে কিন্তু জানি না যে কখন দি হবে আবার কখন দা হবে। এইটুকু মনে রাখার জন্য যেটা করবেন, জাস্ট একদম সংক্ষিপ্ত একটা কথা মনে রাখবেন। যদিও এই উচ্চারণ সবসময় ফলো করা হয় না, তারপরে একটু মনে রাখবেন যে সমস্ত জায়গায় আমরা এই উচ্চারণ পাবো, অর্থাৎ এই যে স্বরধ্বনির উচ্চারণ আমরা প্রথমের দিকে বলেছিলাম, যেখানে আমরা ভাওয়াল হিসাবে জানলে সেখানে এন ব্যবহার করি, ওই এন এর জায়গাতে যদি কোনোভাবে টিএইসি বসে তাহলে আমরা ওই টিএইসি উচ্চারণ করবো হচ্ছে দি। ক্লিয়ার? মনে থাকবে, এটা অনেকে ভুলে যান, এই জন্য এইটুকু মনে রাখার জন্য ক্লু দিতে পারি। যেমন এন, দেখেন এনটা এরকম বাঁকানো লেখা না, এরকম উঠে গিয়ে আবার নামানো, বাঁকানো লেখা। সো দি মানে যে দি রস্যিকার, এটা এরকম বাঁকানো। সেইভাবে আপনি মনে রাখতে পারেন যে যখন যে সমস্ত জায়গায় এন বসাবো সেখানে উচ্চারণ করবো হচ্ছে দি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে সমস্ত জায়গায় এ বসাবো, মানে হচ্ছে যে অন্য এ বসানোর যে জায়গাগুলো সেখানে হচ্ছে আমরা ব্যবহার করবো হচ্ছে এর পজিশনে বা এর স্থলে ব্যবহার করব যখন দি, তখন তার উচ্চারণ হবে দা। এবার আপনারা এই উচ্চারণটা একটু ঠিক করে নেন। এখানে দা অনেস্ট না দি অনেস্ট, আমরা যদিও উচ্চারণটা সবসময় ফলো করি না, জাস্ট এটা আপনাদের শেখানোর জন্য বলছি। এখানে যদি সঠিক উচ্চারণ করতে চাই তাহলে উচ্চারণ হবে দি অনেস্ট, কারণ আমরা এখানে অনেস্টের সামনে আর্টিকেল হিসাবে এন ব্যবহার করি। সো এন এর স্থলে ব্যবহার করব হচ্ছে, যদি দি নির্দিষ্ট করতে ব্যবহার করি তখন এর উচ্চারণ হচ্ছে দি রস্যিকার। আর দা হর্স, এখানে দেখেন আমরা সাধারণভাবে যদি দা ব্যবহার না করে আর্টিকেল হিসাবে এ বা এন আনতে চাই তখন কি আনতাম?
তখন আনতাম হচ্ছে এ। সো এর স্থলে আমরা যদি দি ইউজ করি তখন সেটা আসলে দি না, সেটাকে উচ্চারণ হিসেবে দা করতে হয়। এসব উচ্চারণ আসলে স্বাভাবিকভাবে অতটা ফলো করা হয় না, তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখলাম। তো এই ছিল আজকের সম্পূর্ণ আলোচনা। এখন হচ্ছে লাস্ট পার্ট, যেটি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে কিছু কুইজ দিব বা চ্যাপ্টার রিভিউ আকারে কিছু টোটাল আর্টিকেল থেকে কিছু এমসিকিউ দিব। সো এখানে এমসিকিউ গুলো আছে, এগুলো আসলে আর এখন বলার কিছু নেই, আপনারা আশা করি পারবেন। সো একটু উত্তর করবেন, এখান থেকে সব দেখবো না কারণ আমরা অলরেডি অনেকগুলো দেখেছি। 98, 99 এই দুইটা উত্তর করবেন। 98 and 99 এই দুইটা প্রশ্ন আমরা একটু আনসার করি। আচ্ছা দেখেন 98 এ বলা আছে ড্যাশ ম্যান ইজ বেস্ট ক্রিয়েচার। এখানে উত্তরটা হচ্ছে 4 নাম্বার 98, তাই না? আনসার করেন, আনসার চেষ্টা করেন। বলা আছে ড্যাশ ম্যান ইজ বেস্ট ক্রিয়েচার। এখানে ড্যাশ ম্যান ইজ বেস্ট ক্রিয়েচার, এখানে উত্তরটা হচ্ছে 4 নাম্বার। প্রথমটাতে এই ম্যানকে অনির্দিষ্ট অবস্থায় বোঝাতে এখানে আমরা আর্টিকেল ইউজ করব না, শুধু এখানে বেস্ট সুপারলেটিভ হিসেবে এখানে দিয়ে দিব। তাহলে 8 নম্বরের উত্তরটা হচ্ছে কিন্তু 4 নাম্বার। আচ্ছা এখানে 98 একজন উত্তর করে দিয়েছে, আপনারা কিন্তু সি উত্তর করবেন না। কেন? আমরা বলছিলাম যে ম্যান নাউন দিয়ে সাধারণত সমগ্র জাতিকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে আর্টিকেল ইউজ করব না। যদি একজন মানুষকে বোঝাইতো তাহলে আমরা দিয়ে দিতাম, এটা মাথায় রাখবেন। তো সমগ্র জাতি বোঝাতে ম্যানের সামনে কখনো আমরা ম্যান ওম্যানের আগে আর্টিকেল দিব না, এই কথা ভুল। সমগ্র জাতি বোঝাতে দিব না। আর সিঙ্গেল মানুষকে, সিঙ্গেল একজনকে বোঝাতে চাইলে আবার দিব, এটা খেয়াল রাখবেন। সিঙ্গেল একজনকে নির্দিষ্ট করতে চাইলে দিয়ে দেওয়া যায়, এখানে দেওয়া যাবে না। এখানে বলছে মানব জাতি, সরাসরি মানব জাতিকে বোঝাচ্ছে। মানব জাতি হচ্ছে বা মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রাণী। সো এখানে উত্তর প্রথমটাতে নো আর্টিকেল, পরেরটাতে দি। 99 চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। ডেনমার্ক ইজ ড্যাশ ইউরোপিয়ান নেশন। এখানে উত্তর হবে এ, মানে ডেনমার্ক হচ্ছে ইউরোপিয়ান জাতিদের মধ্যে একটি। সো এখানে আর্টিকেল হিসাবে ই এর উচ্চারণ হচ্ছে না, বরং ইউ এর উচ্চারণ হচ্ছে। সো এখানে 99 উত্তর হচ্ছে এ, সি। আচ্ছা এই হচ্ছে আপনাদের সাথে মূলত আলোচনার বিষয় ছিল। অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। 103, 4, 5 এই তিনটা একসাথে সলভ করবেন। 103, 4, 5 103, 4, 5 যেহেতু কুইজ, সো এখানে সবাইকেই উত্তর করার চেষ্টা করতে হবে, কারণ আপনি প্র্যাকটিসই আসল বিষয় এখানে। হ্যাঁ, হাজার হাজার নিয়ম জেনে লাভ নাই, প্র্যাকটিসটাই আসল বিষয়। 103, 4, 5 কি হতে পারে আনসার? আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। অনেক ধৈর্য দিয়ে আপনারা ক্লাস দেখেছেন। আর্টিকেল নিয়ে জীবনে আর কোনো ক্লাস দেখতে হবে না ইনশাআল্লাহ। 103, 4, 5 তিনে বলা আছে আই হিয়ার্ড ড্যাশ নক অন ড্যাশ। এখানে কি হতে পারে? এটা উত্তর হবে আই হিয়ার্ড এ নক, মানে হচ্ছে আমি একটা ঠকঠক আওয়াজ শুনলাম। অন দা ডোর মানে এখানে প্রিপোজিশন ডট ডট নাউন, এই অবস্থাতে আপনার এই ডোরটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। কেন? কারণ নক তো অবশ্যই কোনো না কোনো স্পেসিফিক ডোরে করা হয়েছে। সো এখানে আই হিয়ার্ড এ নক অন দা ডোর, এখানে উত্তরটা হবে হচ্ছে বি নাম্বার, বি। 104 সান স্পেসিফিক করে বোঝানো হচ্ছে, কারণ এটা প্রপার নাউন। সো এখানে দি হবে আনসার, প্রথমটাতে হবে দি। আর পরেরটা ইজ ড্যাশ স্টার। আমরা স্টার মানে কি জানি? স্টার মানে নক্ষত্র। সো নক্ষত্র তো অনেক হয়, এটা তো প্রপার নাউন না, সো এটা কমন নাউন সেন্স। সো এখানে আর্টিকেল হিসাবে দিতে হবে এ। সো 104 এর আনসার হচ্ছে এ নাম্বার। আচ্ছা এরপরে 105 দিস ইজ ড্যাশ ওয়েসিস কি হবে? 105 এর উত্তর 105 এর উত্তর কিন্তু 3 হবে, অর্থাৎ আর্টিকেল হিসাবে এখানে এ হবে। আর্টিকেল হিসাবে 105 এর উত্তর এ হবে। 4 নয়, অনেকেই মনে মনে 4 ভাবতে পারে, নো আর্টিকেল না, তা হবে না। ওয়েসিস এখানে ও এর উচ্চারণ ওয়ে, ওয়ে মানে ও এর মতো। এখানে কিসের মতো উচ্চারণ হচ্ছে বলেন? ওয়েসিস মরুদ্যান। সো এখানে আনসারটা হবে এ নাম্বার। আচ্ছা 105 এর আনসারটা আমি কি বললাম? ওয়েসিস, তাই না? সরি 105 এর আনসার তো এ নাম্বার হবে, অর্থাৎ এন হবে।
105 এর आंसर n হবে, কারণ আমরা বলছিলাম যে এটা ওয়াসিস না বরং ওয়েসিস। ওয়েসিসের উচ্চারণ যদি আমরা করি তাহলে এখানে आंसर অবশ্যই ওয়ে উচ্চারণের জন্য এখানে n হবে, মনে থাকবে। এটা কিন্তু 105 এর উত্তর হবে n, ওয়াসিস না বরং ওয়েসিস। ওয়ান এর ক্ষেত্রে হচ্ছে ওয়া অর্থে এ হতো, আমরা দেখেছিলাম। আর এটার উচ্চারণ আমি আশা করি ভুল করিনি, যদি ভুল উচ্চারণ করি তাহলে চেঞ্জ হলে চেঞ্জ হবে। আচ্ছা, এরপর যাচ্ছে হচ্ছে 106 নম্বরে। 106 7 এই দুটো সলভ করব, 106 এবং 7। 106 বলা আছে কমপ্লিট দ্য সেন্টেন্স ড্যাশ এন্ড ড্যাশ ক্যাট হ্যাজ এ টেইল। এখানে কি হবে বলেন তো? উত্তরটা হবে 106 এর জন্য দি উত্তর হবে প্রথমটা, দ্য ক্যাট হ্যাজ এ টেইল। দ্য ক্যাট হ্যাজ এ টেইল মানে হচ্ছে এখানে ক্যাটের সামনে দি দেওয়া সত্ত্বেও কিন্তু বিড়াল টি বোঝাবে না, বরং বিড়াল জাতিকেই বোঝানো হচ্ছে। মানে বিড়ালের কি থাকে? লেজ থাকে। এই সমস্ত বাক্যে আমরা বলছিলাম বাংলা করার সময় আর্টিকেলের মিনিং আসে না, সব সময় আর্টিকেলের টি টা খানাখানি মিনিং আনা যাবে না। দ্য ক্যাট হ্যাজ এ টেইল এর বাংলা হচ্ছে বিড়ালের লেজ আছে। এখানে দ্য ক্যাট বলতে এরকম না বিড়াল টির, বরং এখানে ক্যাট দ্বারা স্পেসিফিক গোটা বিড়াল জাতিকেই বোঝানো হচ্ছে। সো 106 এর উত্তর হচ্ছে 1 নাম্বার, দ্য ক্যাট হ্যাজ এ টেইল। 107 অ্যাজ এ নেশন, এটা হচ্ছে ফ্রেজ আকারে সরাসরি আছে। অ্যাজ এ নেশন বাংলাদেশিস আর দ্য রিলিজিয়াস মাইন্ডেড। এখানে হচ্ছে দা ব্যবহার করতে হবে, কারণ স্পেসিফিক অর্থে দা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এরকম অনেকগুলো প্রশ্ন আপনারা সলভ করলেন এবং সর্বশেষ দুটি প্রশ্ন এখানে 109 নাম্বারটা একটু যাই আমরা। হি স্ট্রাক মি অন দ্য হেড। এখানে হিয়ার দ্য ওয়ার্ড দা, দা কি? এখানে এই ডিটাকে বলা হবে পসেসিভ দি। অন দ্য হেড এটাকে এই দিকে বলা হচ্ছে পসেসিভ দি। 110 এবং 111। 110 হচ্ছে লুইস দা 14, এখানে অলরেডি আমরা এর আগে আনসার করেছিলাম, এখানে দি হবে ক্রমবাচক বোঝাতে। আর 111 আই লিভড ইন নেদারল্যান্ড, এখানে কি হবে? দা হবে, এটা আমরা বলেছি। ইন দ্য নেদারল্যান্ডস কেন দি হলো জানেন? এখানে যে এস আছে, দেখেন এই নেদারল্যান্ডস যখন এখানে দ্বীপ রাষ্ট্রকে একসাথে বোঝানো হচ্ছে, আই লিভ ইন দ্য নেদারল্যান্ডস ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য আমি নেদারল্যান্ডে বসবাস করেছি, এখানে দ্বীপ বোঝানো হচ্ছে। সো অনেকগুলো দ্বীপের সমষ্টিকে একসাথে বোঝাতে কিন্তু আর্টিকেল হিসেবে দি ব্যবহার করা হয়। সো 111 এর উত্তর হচ্ছে 1। এই ছিল আজকের ক্লাসের এমসিকিউ সলিউশন। পুরো ক্লাসটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এবার আপনাদের কোনো প্রশ্ন উত্তর থাকলে আমাকে করে রাখতে পারেন, আমি সেগুলো ব্যাখ্যা দিব। পুরো ক্লাসে এতক্ষণ যারা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের পরবর্তী ক্লাস দেখার আহ্বান রাখছি। ভালো থাকবেন সবাই। এবার কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন।